আমাদের বাড়িতে যে কাজ আপনাদের ফার্স্ট আজকে বেশি কিছু দেখাবো না, কি করবেন বাসায় বসে আজকে এটাই আমি এখানে দেখাচ্ছি। তিনটা ওয়েবসাইট দিব আপনাদেরকে, এই তিনটা ওয়েবসাইট আপনার ঘোরাফেরা করবেন। ওয়েবসাইটগুলোতে কি কি আছে এটা জানাবেন আর কাছে এসে আর কি। একটা হচ্ছে, এক নাম্বারটা হচ্ছে সমতর techtunes.com.bd। আপনার কি এই ওয়েবসাইটের সাথে পরিচিত আছেন কেউ? আছেন না? যারা নাই ওরা অবশ্যই ভিজিট করবেন। এটাতে কি কি আছে দেখেছি আমরা। এই ওয়েবসাইটটা সম্পূর্ণ বাংলায়, সো সবাই সবকিছু বুঝতে পারবেন ইজিলি, কোনো ব্যাপার না। এই ওয়েবসাইটে ঘোরাফেরা করবেন, এই ওয়েবসাইট থেকে কী কী পাওয়া যায় না কি ওরা দেখাচ্ছে এটা আপনারা কালকে আমাকে জানাবেন নেক্সট ক্লাসে আর কি। এটা হচ্ছে এক নম্বর ওয়েবসাইট। তারপর হচ্ছে tunerpage.com। এগুলো মনে হয় আপনাদের করা লাগবে না, কারণ এই মানে ব্রডব্যান্ডের আইপিতে সমস্যা, বুঝলেন না, এই জন্য সমস্যা করতেছে। এটা হচ্ছে tunerpage.com। এটা তো ঘোরাঘোরা করবো সবাই। এইগুলো ওয়েবসাইটে মানে দৈনিক কমপক্ষে একবার হলে ভিজিট করবেন। এটাতে কি কি আছে সম্পূর্ণ বাংলায়, দুটো ওয়েবসাইটে কিন্তু, টেকটিউনস অ্যান্ড হচ্ছে tunerpage, সম্পূর্ণ বাংলায়। লাস্ট ওয়েবসাইট হচ্ছে w3schools.com। জাস্ট ঘোরাফেরা, আর কিছু না, শিখতে হবে এমন কিছু না, জাস্ট ঘোরাফেরা করবেন, প্রত্যেকটা বাটন ক্লিক করবেন, লিঙ্কগুলো এগুলো দেখবেন কি আছে আর কি, জাস্ট এইটুকু। আচ্ছা, আমার কথা কি শোনা যায় সবাই? হ্যাঁ অবশ্যই, সমস্যা নেই। তাহলে লেখালেখি শুরু নয় মনে করেন। হ্যাঁ হ্যাঁ এটাই সমস্যা নেই, ভিডিও করা হইতেছে, স্ক্রিন রেকর্ডিং, আর ভিডিওগুলো দিয়ে দেবো আপনাদের, সমস্যা নেই, বাকি দেখতে পারবেন। তো মুখস্থ করার কিছু নেই ওয়েবসাইটগুলো। আমাদের এই ব্যাচের একটা গ্রুপ খুলবো আমরা ফেসবুকে।
সবাই কি প্রজেক্ট দেখতে পারতেছেন? সবাই সমস্যা নেই। আচ্ছা, ফেসবুক বুঝেন না কেউ আছেন? মানে ফেসবুকের গ্রুপ কি জিনিস, পেজ কি জিনিস, বা ফ্রেন্ড রিকোয়েস্ট কিভাবে পাঠাতে হয় বুঝেন না এমন কেউ আছেন? মেসেজ চ্যাট করতে পারেন না, মনে হয় তো কেউ নাই সম্ভব। বুঝেন তো? লাইট হলে ভালোই তো হয়েছে। অর্ণব মনে হয় আমার সাথে অ্যাড আছে না? অর্ণব সবাই কিন্তু আমাকে ফেসবুকে অ্যাড করে নেবেন, নাহলে বলেন আমি অ্যাড করে নিই। দাঁড়ান আমি একটু অ্যাড করতেছি গ্রুপে। ফারুক ভাই করে নিতে সমস্যা নেই। মনে হয় ডিজিটাল কম্পিউটারের সাথে আমার অ্যাড আছে, ওটা করবো নাকি? এই পাশে একটা লাইটে দিলে হলো। আপনারা কিন্তু এই ব্যাচের বাইরে কিন্তু কারো অ্যাড করেন না গ্রুপ, ঠিক আছে? আমাদের গ্রুপে একটা আইকন সেট করে দেই। লাস্ট ভাই আপনি নামটা বলেন, ফেসবুক নেম হারুন। ফেসবুক নেম কি এটাই? পরে অর রশিদ। এভাবে জি ফোন নাম্বার SAR আলম। হ্যাঁ ভালো হয়েছে, আপনার প্রথমে পাওয়া গেল। পাঠাতে দিচ্ছি, সমস্যা নেই। আপনি লাস্টে 5965
এটা জয়ন্ত সরকার। বাসা কই ভাই আপনার? আপনি জিজ্ঞেস করছিলাম করেছি আপনার। ভাই আপনি 0725 01 03 57। সিবুল ঠিক আছে স্পেলিং আসিবুল। মাশাআল্লাহ চেহারা তো সেই। ভাই আপনি অজয় সরকার। অজয় না? স্ক্রিপ্ট হবে না। অজয় সরকার 85 জিবি লং। 85 না? হ্যাঁ 85 সরকার হবে না কি হবে? সরকার বা আপনার কে ইয়ার না? এখান থেকে কোনো বলেছে নাকি? ও আমি তো ইন্ডিয়ান স্টাইল লিখছি আর কি, বুঝেন নাই? চলে গেছে। যদি কেউ মোবাইল না থাকে, নেট থাকলে অ্যাকসেপ্ট করে ফেলে, আমি গ্রুপ অ্যাড করে দেবো এখন। ঠিক আছে ডান। এইচে প্রথম প্রায় নাকি না নাই, বা আপনার ইমেইল হলে ভালো হবে। নাম্বার দেখুছেন? নাম্বার বলেন। 1 শুধু 1 লাস্টে। এই পাশে কি সবাই হয়েছে? এই পাশে পিছনে বাইকে হয়েছে? ভাই দেখো কি হলো? ভাই ছবি নাই ভাই, এটা ভাই কি বলেন? অ্যাড করে ফেললে লাস্ট থেকে। আপনি আপনার নামটা বলেন কি ফেসবুক? আপনি তো অ্যাড ছিলেন না, এমনি ছিলেন না? আসবে না তো? আপনি অ্যাকসেপ্ট করছেন আমারে? আপনি কি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন? তাহলে আপনি আসবেন না, আপনি বাসায় গিয়ে আমি অ্যাড করে দেবো, সমস্যা নেই। আপনি অ্যাড করে দিন, না অ্যাকসেপ্ট করে ফেলেন, আমি অ্যাড করে দেবো। কে কে অ্যাকসেপ্ট করছেন এখন? আর এ কি হবে? আর দেন আসলে আসে না এখানে।
আছে তো না, এইটা তো রেফার করো না, সমস্যা নেই। ঠিক আছে ভাই, আসার তো কথা, অ্যাকসেপ্ট যেহেতু করছেন। যেও না, তারপরে HASI তারপর দিছেন, তাহলে আর কি সার্ভার না, আর কি গেস করছেন আমারে? বাংলা নাকি? বাংলা অপরা আছে ভাই এখানে? আছে আছে, কিন্তু এটা খুঁজে পাইতেছি না তো। কোনটা F12 না? ও তাহলে ঠিক আছে, আমি জানতাম না F12 দিলে যে বাংলা আসে, আমি ম্যানুয়ালি ক্লিক করতাম, তাহলে বাংলায় হবে না। এটা ভাই আর কেউ অ্যাকসেপ্ট করছেন আমার? FO আরে ভাই, অপরটা অপশন আসে ডিসপ্লেতে, হাইড করে দিয়েছেন নাকি? এই যে ই করেন, শো করেন। এই যে এই পাশে বাম ডার্ক করে ছাড়া দেবেন। আসছে সবাই কি দিলে সার্চ দিলে গ্রুপ হয়ে যাবে, গ্রুপ হয়ে গেলে তারা জয়েন করতে পারবে না মনে হয়। হ্যাঁ পারবে তো, পারবে। এই যে অলরেডি আমি জয়েন করছেন আপনি? জয়েন করে ও আপনারা করতে পারবেন জয়েন নিজেরা নিজেরা, সব তো ব্যাপার না, অ্যাড করে নিতে পারবেন। জয়েন করা হয়েছে, আপনার অ্যাপ্রুভ করলে একটু করে দিন। সবাই যাদের মতো জয়েন করে দিতে হবে। অ্যাডভান্স অর টেস্ট গ্রুপ 1। হ্যাঁ হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপ খোলা শেষ। সো এখানে তো আসছেন আপনারা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে, তাই না? প্রথমে আপনাদেরকে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয়, কোথায় ইনস্টল করবেন, কীভাবে করবেন এটা দেখাবো। তো ওয়েবসাইট, আপনার একটা ওয়েবসাইট লাগে, আপনার যদি অবশ্যই আপনার কী কিনতে হবে? ফার্স্ট লাগবে কি আপনার নাম তো লাগবে নাকি? অবশ্যই সাপোজ সারোয়ার ভাই নাম সারোয়ার.com সাপোজ, অবশ্যই কিনতে হবে নাকি? হ্যাঁ কিনতে হবে তো, এটা অনলাইন থেকে কিনতে হয়। তারপর আছে আপনার ওয়েবসাইটে যে ফাইলগুলো রাখবেন, যেমন ইমেজ আছে, HTML বলেন, CSS বলেন, যেখানে রাখবেন লাইভে রাখতে হবে না? আপনার ওয়েবসাইটে সবাই দেখবে, আপনার কম্পিউটার রাখলে লাভ হবে? অবশ্যই না। সো লাইভে রাখার জন্য লাইভ থেকে হোস্টিং কিনতে হয়, cPanel বা হোস্টিং, মানে লাইভে আপনি একটা স্পেস কিনলেন 2 GB 1 GB যেটাই হোক,
সো আপনাদের সি প্যানেল নাই, কি কিনার নাই কেউ আছে কারো সি প্যানেল? অবশ্যই নাই। এই সি প্যানেলের বদলতে আমরা এটা অল্টারনেটিভ এটা ইউজ করতে পারি। আপনার শুধু কম্পিউটারটাকে, আমাদের কম্পিউটার যে এটাকে আমরা একটা সার্ভার বানিয়ে নেব, লাইভ না, শুধু আমি নিজেই দেখবো, বুঝলেন নাই? ওয়ার্ডপ্রেসের জন্য একটা সার্ভার লাগবে, কম্পিউটার ইনস্টল করা লাগবে না, আপনার সি প্যানেল লাগবে না, লাইভে দরকার নাই আপাতত। তো আপনারা দুইটা ইউজ করা যায় ওয়ার্ডপ্রেসের জন্য। এটা হচ্ছে ওয়াম্প, WAMP, গুগলে সার্চ দিলে চলে আসবে ওয়াম্প। ওয়াম্প কিন্তু আবার সব কম্পিউটারে করতে চায় না আর কি, অনেক কিছু লাগে। হ্যাঁ আসতেছি। ওয়াম্প যদি পারেন কেউ কাজ করতে সমস্যা নেই, জ্যামটা দেখায়, জ্যাম XAMP, জ্যাম। গুগলে সার্চ দিবেন, তারপরে এখানে ঢুকবেন ওয়েবসাইটে। এখানে দেখেন ডাউনলোড আছে, ডাউনলোড দেখছেন? এই ওয়েবসাইট হচ্ছে গুগলের জ্যাম্প, জ্যাম্প লিখে সার্চ দিলেই যে প্রথম এটা আসতেছে, ওয়েবসাইট দেখাচ্ছে, এটাতে ঢুকবেন আপনারা। ঢুকলে দেখবেন যে পেজটা আসবে, এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। সো এখানে জ্যাম্প ফর উইন্ডোজ, জ্যাম্পের লেটেস্ট ভার্সন এখানে ডাউনলোড করতে পারবেন। আপনাদের পিসি যদি 32 বিট থাকে তাহলে 32 বিট ডাউনলোড করবেন, আর 64 থাকলে 64 নাকি দাঁড়া, আচ্ছা 64 এটা লিনাক্সের জন্য। তিনটা ভার্সন আছে, একটা হচ্ছে উইন্ডোজের জন্য, আর হচ্ছে লিনাক্স, আর হচ্ছে ম্যাক, মানে অ্যাপলের ল্যাপটপগুলো আছে ওগুলো। আমাদের তো সবাই তো উইন্ডোজ চালায় নাকি? উইন্ডোজ 7 কি চালায় সবাই নাকি? 8 এর, হ্যাঁ সবাই কি 7 এক্সপি আছেন আপনি? 10 আপডেটেড, সমস্যা নেই। এক্সপি চালান আপনি এখন? এক্সপি তো আমি চালাই নাকি, মজা পান এক্সপি? এক্সপি আমি চালাই নাই, সমস্যা এটাই। লেটেস্ট হচ্ছে পিএসপি ভার্সন 7.0.13, এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট। এটা ডাউনলোড করবেন। এখানে 64 অপশন নাই, কোনো 32 ভিডিও চলে, কিন্তু উইন্ডোজ 64 চলে না? অবশ্যই চলে। ডাউনলোড করে নেবেন। সবাই তো সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে জানেন তো সবাই? আপনি তো কম্পিউটার ট্রেনিং একাডেমি আছে, ক্লিক ক্লিক করে নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করতে পারেন সবাই, তাই না? তো এটা ডাউনলোড দরকার নাই, আমি ডাউনলোড করছিলাম অলরেডি, আর ইনস্টল দিচ্ছি সম্ভবত। আমার ডাউনলোড দিলে এরকম হবে আর কি, আমার আগের ভার্সন। তো কীভাবে ডাউনলোড করবেন এটা দেখা যায়, মানে সরি ইনস্টল করবেন কীভাবে। নর্মাল সফটওয়্যারের মধ্যে ইনস্টল করবেন। সময় নেবে আর কি, একটু ওই সার্ভার টাইপ তো সফটওয়্যার, তো ওই জন্য সময় নেবে একটু। এটা ওকে দেবেন, সমস্যা নেই। এই ওয়ার্নিংটা আসলে ওকে দেবেন, তারপর নেক্সট নেক্সট নেক্সট। অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য এটা আসছে আর কি। নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করে ফেলবেন, হয়ে যাবে, সমস্যা নেই। ইনস্টল দেওয়ার পরে উইন্ডোজ বাটন ছিলেন তো এতে,
কিবোর্ডে উইন্ডোজ বাটন চাপ দিয়ে জাস্ট খালি টাইপ শুরু করবেন XAMP, এটা সফটওয়্যার যেভাবে সার্চ দেয় আর কি উইন্ডোজ এইভাবে। প্রথমে আসছে জ্যাম্প কন্ট্রোল প্যানেল, এতে ঢুকবেন। উইন্ডোজ 10 এর ক্ষেত্রে, কিন্তু 7 এর ক্ষেত্রে কোন হবে? এরকম 7টার কি সার্চ দেওয়ার অপশন থেকে সার্চ দেওয়ার অপশন হবে। তো এখানে কন্ট্রোল প্যানেলে আপনি স্টার্ট করবেন এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাপাচি আর হচ্ছে MySQL। এখানে কিন্তু হলুদ কালার আছে, এখন এটা যখন নীল হয়ে যাবে তাহলে বুঝবেন যে সাকসেসফুলি রান হয়েছে, নীল হয়ে গেছে। তারপর স্টার্ট করবেন MySQL। মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে গেলে আমাদের দুইটা সার্ভার দরকার, এটা হচ্ছে MySQL আর হচ্ছে অ্যাপাচি। অ্যাপাচি কি MySQL কি এটা এখন না বুঝলে চলবে আপনাদের, এখন বুঝাইলে বুঝবেন না। অ্যালাউ অ্যাক্সেসটা দিবে যদি আসে আর কি আপনার কম্পিউটারে, সেটা কেটে দিলে হবে, সমস্যা নাই। কারণ আমাদের টাস্ক বার কিন্তু চলতে থাকবে, মানে এই যে ট্রেতে আর কি, সিস্টেম ট্রেতে চলতে। এই যে জ্যাম্প, এখন আপনাদের ব্রাউজারে ঢুকবেন, ঢুকে নিউ ট্যাব অন করে এখানে লিখবেন লোকাল হোস্ট, লোকাল হোস্ট। মানে জ্যাম্পের ড্যাশবোর্ডটা আসছে আর কি, এটা হচ্ছে জ্যাম্পের ড্যাশবোর্ড। এটা আসলে বুঝবেন যে আপনাদের জ্যাম্পটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। লোকাল হোস্ট সার্চ দিলে এটা না আসে, আবার দেখা যাচ্ছে কীভাবে করতে হয়। তাহলে লোকাল হোস্ট লিখবেন, দিয়ে হবে। এটা আসলেই ভাববেন যে আপনাদের জ্যাম্প সার্ভারটা ইনস্টল দিয়েছেন, এটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে গেলে আমাদের কি কি লাগবে? প্রথমে ঢুকুন হচ্ছে wordpress.org, এই ওয়েবসাইটে ঢুকবেন সবাই। এই দেখেন ওয়ার্ডপ্রেস কিন্তু একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ধরা চলে। এখানে ওয়ার্ডপ্রেসের ভার্সন আছে, যদি ক্লিক করেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এই দেখেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4.7। আমি যখন ফার্স্ট কাজ করা শুরু করছি বা শেখা শুরু করছি তখন ছিল ওয়ার্ডপ্রেস ভার্সন 3.1 ছিল সম্ভবত, বা এর আগে 2.9 থাকতে পারে। এই ডাউনলোড ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন, বা এই যে এটা হচ্ছে জিপ ফাইল। জিপ তো বুঝেন সবাই, জিপ ফাইল কিভাবে বানায়, এক্সট্রাক্ট করে কিভাবে, বুঝেন তো সবাই। তারপর ডাউনলোড ওয়ার্ডপ্রেস, মানে এই ওয়ার্ডপ্রেসে ডাউনলোড করতে হবে, সময় নেবে ডাউনলোড করতে। এই জ্যাম সার্ভারটা ইনস্টল দেওয়ার ফলে আপনার উইন্ডোজের সি ড্রাইভটা আছে না, সি ড্রাইভে জ্যাম্প নামে একটা হয়ে গেছে, ফোল্ডার তৈরি হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো কেন আমরা? ওয়ার্ডপ্রেস দ্বারাই তো আমরা ওয়েবসাইট বানাবো, তাই না? সো এই জন্য ওয়ার্ডপ্রেসের ফাইলটা আসলে কোথায় রাখবো? এই জ্যাম্পের ভিতরে। এখান থেকে htdocs নামে একটা ফোল্ডার আছে, খুঁজবেন, এই যে এটার ভিতরেই যে কোনো নামে একটা ফোল্ডার বানান, আপনার নামেই বা আমার নামে, যে কোনো নাম, বা আপনাদের একটা ওয়েবসাইট টেস্ট নামে, সাপোজ ফোল্ডার বানালাম টেস্ট নামে। এই টেস্টের ভিতরেই আমাদের ফাইলগুলো থাকবে, ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো। আবার দেখাই কোথায় যেতে হবে। সি ড্রাইভে, তারপর জ্যাম্প, তারপর হচ্ছে htdocs। এটার ভিতরে বাইরে যে কোনো একটা ফোল্ডার বানাবেন, বাকি কি ফাইল আছে এগুলো তো দেখার দরকার নাই। আমাদের ফোল্ডার বানাইছে এটা টেস্ট নাম, আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে অলরেডি।
WordPress 4.7.zip হয়ে গেছে। সমস্যা নেই, আমি আপনাদের ওই ওয়ার্ডপ্রেসটা দিয়ে দিব। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস, আমরা ডেস্কটপে নিয়ে আসি। আমাদের ফোল্ডারের ভিতরে নিয়ে দিচ্ছি। এই ওয়ার্ডপ্রেস 4.7টা এক্সট্রাক্ট করবেন। এই ফাইলগুলো দেখতেছেন না, wp admin কন্টেন্ট আর বাকিগুলো সব মূলত এই ফাইলগুলো আমাদের দরকার। ফোল্ডার আগের দরকার নেই আমাদের। মনে করেন যে প্রথমে ঢুকলাম ভিতরে, তারপর আরেকটা ফোল্ডার ওয়ার্ডপ্রেস দরকার, কিন্তু আমাদের এই ফাইলগুলো মেইনলি। আপনি এই সবগুলা ফাইল বা এই মনে করেন এই ওয়ার্ডপ্রেসটাই আগে এখানে এক্সট্রাক্ট করেন, বা আপনাদের যে কোনো একটা ফোল্ডারে। কিভাবে করেন দেখতেছেন? এই ওয়ার্ডপ্রেসটা আপনারা ওই মোবাইলে ইউজ করতে পারবেন। মোবাইল থেকে আপনাদের ওয়েবসাইটে কন্ট্রোল করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের মতো সিস্টেম করছে বর্তমানে, আগে ছিল না এটা কিন্তু। এখানে মনে হয় এখানে যারা আজকে নতুন আসছে, আমাদের সেমিনারগুলো গত 2টা সেমিনারে গেছে, তারা অনেকে আছে যে ছিল না। আসলে ওয়ার্ডপ্রেসটা কি, চাহিদাটা কি, এটা একটু যদি আরেকটু বলা যায়। সমস্যা নেই, বলবো, সমস্যা নেই। আসলে এটা কাজটা শিখলে কি হবে বা শিখে কেন প্রয়োজন বলে বা আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে থাকে না বলে। কোশ্চেন থাকলে বলতে পারেন, কারণ এই যে সময় মানে সরি এই কবে হচ্ছে, এবার 0% কমপ্লিট হচ্ছে মাত্র। কম্পিউটার খুবই স্লো এটা। আমরা যখন এই কাজটা করবো তখন কি অনলাইনে থাকা লাগবে? না, অনলাইন থাকা লাগবে না। নেট কানেকশন থাকা লাগবে না? অবশ্যই অবশ্যই ওয়ার্ডপ্রেসে যদি কাজ করতে চান ভিতরে বসে, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে ইনস্টল দিতে গেলে অনলাইন লাগবে না, ইন্টারনেট লাগবে না। কিন্তু ওয়ার্ডপ্রেসে যখন ড্যাশবোর্ডে গিয়ে কাজ করবেন তখন কিন্তু লাগবে ইন্টারনেট। ইন্টারনেট থাকা তো খুবই জরুরি আপনাদের। ইন্টারনেট না থাকলে আপনি শিখবেন কি কাজ, ঠিক আছে না? না, বলতেছি তো কাজে অনলাইনে। এই কাজটা হ্যাঁ ভাই, ঠিক বলছেন। সিস্টেম পাবে যখন ওয়ার্ডপ্রেসে কাজ শুরু করবো তখন কি অনলাইন লাগবে? হ্যাঁ, তখন লাগবে কাজ করবেন আর ওয়েবসাইট দেবেন না। অনলাইন লাগবেই। অনলাইন তো আপনাদের লাগবে, মানে ইন্টারনেট লাগবেই, মাস্ট বি। এই আমাদের ওয়ার্ডপ্রেস ফোল্ডার এক্সট্রাক্ট হয়ে গেছে। সো আমাদের দরকার হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ফাইলগুলো wp admin থেকে শুরু করে xml আর pc.php সম্পূর্ণ সিলেক্ট করে কপি করেন। কপি করে আমাদের যে ফোল্ডারটা মানে সি ড্রাইভে জ্যাম্প, ওটার ভিতরে htdocs বা আমরা যে ফোল্ডারটা বানাইলাম টেস্ট, এটার ভিতরে পেস্ট করে দেন। হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। সো এই টেস্ট ফোল্ডারটা কিভাবে আমরা আমাদের ব্রাউজারে দেখব, যেহেতু এটা সার্ভার, আমাদের কম্পিউটারের একটা সার্ভার বানাই ফেলছি। সো এটা কিভাবে ব্রাউজারে আমরা ওপেন করব? প্রথমে লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ আপনাদের ফোল্ডারের নাম টেস্ট।
এই দেখেন ওয়ার্ডপ্রেসে কিন্তু আমরা ফাইল রাখাতে এটা চলে আসছে, মানে কন্টিনিউ দিয়ে ইনস্টল করতে পারবেন। দিলাম কন্টিনিউ, আমাদের ভাষা হচ্ছে ইংলিশ। এখন এটা ইনস্টল করতে কি কি লাগবে আর এখানে রিকোয়ারমেন্টস আছে দেখেন। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন ডাটাবেস, অন দ্য ডাটাবেস। এখানে 1 2 3 4 ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট লাগবে। সো ডাটাবেসটা আসলে কোথেকে আমরা নেব? আমরা কিন্তু ইনস্টল করছি এবং রানও করছি এখানে সার্ভার। এই দেখেন অ্যাপাচি অ্যান্ড মাইএসকিউএল রান করছি আমরা। এই মাইএসকিউএলটা কিন্তু ডাটাবেসে কাজ করবে এটার ভিতরেই। সো আমরা মাইএসকিউএল কিভাবে ঢুকবো? আরো ইজি এটা, সেম লোকাল হোস্ট টাইপ করে লিখবেন স্ল্যাশ দিয়ে php my admin, এন্টার। এই আমাদের মাইএসকিউএল চলে আসছে। এটা কিন্তু আমাদের মাইএসকিউএল ড্যাশবোর্ড। সো এখানে আমাদের লাগতেছে হচ্ছে ডেটাবেস নেম। প্রথমে ডেটাবেস বানাতে হবে এটা আপনাদের নিজের। সো লোকাল হোস্টে এখানে দেখবেন ডেটাবেস নামে একটা আছে, আইকন আছে, এটাতে ক্লিক করবেন। তারপর দেখেন ক্রিয়েট ডেটাবেস, এখান থেকে ডেটাবেস তৈরি করতে পারবেন। জাস্ট একটা নাম দেন ডেটাবেস, যে কোনো নাম। টেস্ট দিলাম আমাদের ফোল্ডারের নাম, টেস্ট দিয়ে জাস্ট ক্রিয়েট। সরি, এটা অলরেডি করা আছে ডাটাবেসটা, মানে এই পিএসপি মাইডমিনে এসকিউএল ডিফল্ট ভাবে এটা করা আছে টেস্ট নামে। সো আমাদের টেস্ট না দিয়ে ডাব্লিউপি দিই, WP1। ওয়ার্ডপ্রেসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে WP। বাইগুলো দরকার না, জাস্ট ক্রিয়েট। ডাটাবেস কিন্তু হয়ে গেছে দেখেন, এই পাশে ডাটাবেস লিস্টগুলো চলে আসে, এই WP আমাদের। তারপর এখানে ক্লিক করবেন পিএসপি মাইডমিনে, যাতে এখানে ইউজার অ্যাকাউন্ট বারোটা শো করে। এখন ইউজার অ্যাকাউন্টে ক্লিক করে একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি করবেন আপনার নিজের, মানে এই ওয়ার্ডপ্রেস ডাটাবেসের জন্য একটা ইউজার অ্যাকাউন্ট। সেখানে কি লাগতেছে? ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম। একটা ডাটাবেসের সাথে কিন্তু একটা ইউজার কিন্তু কানেক্ট থাকতে হবে। ডাটাবেস তো বুঝেন কি? ডাটাবেস নর্মালি কি বুঝেন ডাটাবেস বলতে আপনারা? যেখানে ডাটাগুলা সংরক্ষিত থাকবে। এখন সাপোজ একটা রুমের মধ্যে আপনার যত ফাইল টাইল সবকিছু, যে কোনো ফাইল আপনাদের, এটা তো একটা ডাটাবেস নাকি? মানে ডাটা তো থাকে ওখানে একটা রুমের মধ্যে। আপনার নিজস্ব জরুরি বলেন, কাগজপত্র বলেন, বা পরীক্ষার রেজাল্ট যা আছে সব তো ওখানে থাকবে। সো ওখানে ঢুকতে গেলে তাহলে আমার থাকবে না, লক তো লাগবে। আপনি ওইটার ইউজার, আপনার মালিক, সো আপনার ইউজার তো লাগবে একজন। ঠিক এমন সিস্টেম, ডেটাবেসের জন্য একটা ইউজার লাগবে। সো ইউজার অ্যাকাউন্টে ক্লিক করলে নিচে দেখবেন, নিচে যাবেন অ্যাড ইউজার অ্যাকাউন্ট, ক্লিক করলেই এখানে দেখবেন ইউজার নেম, যে কোনো নাম দিতে পারেন। সাপোজ আমার নামে দিলাম সাব্বির। তারপর দেখেন হোস্ট নেম, আমাদের কিন্তু এখানে এই যে ডেটাবেস হোস্টও লাগবে। সো হোস্ট নেমটা কি হবে এটা মনে রাখবেন, সবসময় এখানে ইউজ করবেন লোকাল হোস্ট, যেহেতু আমরা লোকাল হোস্টে করতেছি। যখন আপনারা ওই সি প্যানেল লাইভে করবেন একই সিস্টেম, লোকাল হোস্টে হবে। পাসওয়ার্ড দেন যে কোনো, সাপোজ আমরা দিলাম 1 2 3 4 2 3 4, সরি, রিটাইপ পাসওয়ার্ড 1 2 3 4। হ্যাঁ লোকাল হোস্ট, সরি। সো লোকাল হোস্ট হয়ে ডাটাবেস, সরি, ইউজার নেম, হোস্ট নেম, আর হচ্ছে পাসওয়ার্ড, দুইবার পাসওয়ার্ড দেওয়া লাগবে, সেম পাসওয়ার্ড। তারপর দেখবেন এখানে নিচে আসবেন চেক অল, মানে এই ইউজার এই ডাটাবেসের মধ্যে কি কি করতে হবে, কি করতে পারবে, রুলস দিয়ে দিতেছি আমরা। সিলেক্ট, ইনসার্ট, মানে সবকিছু করতে পারবো, ক্রিয়েট, ডিলেট সবকিছু করতে পারবো। মানে আমরা ওই রুমের ভিতরে ঢুকে আমার ফাইল পুরে ফেললাম, যে সে আমার ইচ্ছা, সব রুলস দিয়ে দিলাম আমি ইউজারে। সো নাম দিলাম, তারপর হচ্ছে হোস্ট নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, এবং এটা চেক করলাম গ্লোবাল প্রিভিলেজ, মানে কি কি সুবিধা পাবে ইউজার, এটা দিলাম, চেক অল দিলাম, সবগুলো একদম সব চেক হয়ে গেছে। তারপর একদম লাস্টে দেখবেন গো বাটন আছে, গো বাটন, জাস্ট এটাতে ক্লিক করবেন।
সো আমাদের ডেটাবেস পেলাম, ইউজার নেম পেলাম, সবই পেলাম। সো এখানে কি কি লাগতেছে? ডেটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডেটাবেস হোস্ট। লেটস গো দিলাম। এটা দেওয়ার পরে এটুকু আসার পরে আপনি আপনার ডেটাবেস বানাই ফেললেন। আপনার যে কোনো সময় বানাতে পারেন, সমস্যা নেই, আগে বানিয়ে নিতে পারেন। তারপরে লেটস গো। এখন দেখেন ডেটাবেস নেম কি ছিল আমাদের? WP1 নাকি? ইউজার নেম কি ছিল? সাব্বির। পাসওয়ার্ড 1 2 3 4 ছিল। আর ডাটাবেস অলরেডি এখানে দেওয়া আছে লোকাল হোস্ট, কারণ লোকাল হোস্টটাই বেশি ইউজ করা হয়। তারপরে দেবেন টেবিল প্রিফিক্স যা আছে তাই, এটা ধরা দরকার নেই। তারপরে দেবেন সাবমিট। যখন দেখবেন এটা আসছে অল রাইট স্পার্কি রান দ্য ইনস্টল, এটা আসলে বুঝবেন যে হয়ে গেছে। সাপোজ এখানে যদি একটা ভুল করেন, সাপোজ ডাটাবেস নেম ভুল করলেন, সাবমিট দিলেন, এখানে কিন্তু করতে পারবেন না, আপনি অপশন থাকবে না। যখন এটা আসবে, যখন এই ডায়লগ বক্সটা আসবে, তখন বুঝবেন যে সরি বলেছে পাসওয়ার্ড দিয়ে নেই, পাসওয়ার্ড দেওয়া লাগবে আবার। দুইবার যে করছে এই জন্য হয়েছে, ব্যাক করছে যে এই জন্য। এটা ঠিক করতে সমস্যা নাই, আপনারা শিখতে পারবেন, সমস্যা মানে সময় যায় আস্তে আস্তে। মানে ওইটা কি, ওই ক্লিক করলে ওখানে সব নেম টেম সব সেট করে দিলে, ওই লেটস গো দিলে, এই WP 1 2 3 দিছিলাম তখন, এখনো ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই ডাটাবেস নেম এগুলো সাবমিট দিলে কিন্তু তারপরে এখানে একটা ফাইল হয়ে যায়, আমাদের নতুন একটা সৃষ্টি হয়ে যাবে এখানে। এই টেস্টের ভিতরে আমরা যে ওই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো নিছি, এখানে একটা আরেকটা ফাইল তৈরি হয়ে যাবে অটোমেটিকলি। এটা হচ্ছে WP config.php। এটা হয়ে গেছে বিদায় বারবার নিতেছে না, সব আমরা ডিলিট করে দিই। এবার দেয় আবার সাবমিট। এবার আসে দেখছেন, এখন ফাইল ক্রিয়েট হয়েছে মাত্র ক্লিক দেওয়ার পরে। রান দ্য ইনস্টল। তারপর আপনার ওয়েবসাইটের টাইটেল থাকবে কি, মনে করেন বাজার নামে একটা টাইটেল, বাজার। আর ওয়েবসাইটে লগ ইন করার জন্য একটা ইউজার নেম লাগবে। সাপোজ ইউজার নেম দিলাম অ্যাডমিন, একটা পাসওয়ার্ড লাগবে, অনেক বড় পাসওয়ার্ড, কারণ এরকম বড় পাসওয়ার্ড দরকার আছে আমাদের ওয়েবসাইট হ্যাক থেকে বাঁচানোর জন্য। আপাতত আমরা সহজ পাসওয়ার্ড দিই, কারণ আমরা তো আমাদের ওয়েবসাইট হ্যাক নিয়ে এখন তো ঝামেলা নাই আমাদের, আছে শিখতেছি। পাসওয়ার্ড এটা 1 2 3 4 রাখি, ভেরি উইক। দেখেন কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম ইউজ উইক পাসওয়ার্ড। আপনি কি এই উইকটা ইউজ করবেন, তাহলে এটা দিলেন আপনি যে কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারবেন, এছাড়া কিন্তু ইউজ করতে পারবেন না। তারপর আপনার ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে এখানে। ইমেল অ্যাড্রেস আন্দাজে এটা যে কোনোটা দিলে হবে আপনাদের। সাপোজ আমারটা দিলাম, জাস্ট @gmail.com বা এটা দিলে হবে, কারণ এটা তো লাইভ যাচ্ছে না। তারপর আরেকটা দেখবেন এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, মানে আপনি যে কোনো ওয়েবসাইট লাইভে নিয়ে যান, কারণ গুগল কিন্তু ধরতে পারবে, গুগল তো বুঝেন, গুগল ধরতে পারবে আপনাদের ওয়েবসাইটটা বানাইছেন এবং লাইভে আছে, গুগল কিন্তু ধরতে পারবে। এখানে আছে যে ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দ্য সাইট, মানে গুগল বা বিঙ্গো অনেক সার্চ ইঞ্জিন আছে, এগুলোতে না ধরতে পারে আমাদের ওয়েবসাইট। এই জন্য আমরা এখানে ক্লিক করবো ডিসকারেজ। তো আমাদের দরকার নেই এখন, কারণ আমরা লাইভে কাজ করতেছি না, কেউ দেখতে পারবে না। সো ইনস্টল ওয়ার্ডপ্রেস, ক্লিক ইনস্টল ওয়ার্ডপ্রেস। প্রবলেম বলতে সাপোজ আপনি আপনার একটা ওয়েবসাইট বানাইতেছেন লাইভ ডোমেনে, না আমার ডোমেন সাব্বি.com, আপনার কাছে আপনি আমার একটা ওয়েবসাইট বানাই দেন, কাজ করতেছেন, আপনি ডেভেলপার। সো এখন লাইভে কাজ করে ওয়েবসাইট তো কাজ করতেছেন, এটা শো করতেছে,
তো এটা সার্চ ইঞ্জিনে বুঝতেছে বিভিন্ন লিঙ্ক সেট আপ করতেছেন আপনি, তাই না? সার্চ ইঞ্জিন কিন্তু বুঝতে পারে যে এটা লিঙ্ক সেভ করে রাখা ওরা, তো এই জন্য সমস্যা। কারণ পরে ওই লিঙ্কগুলো না থাকলে আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক ড্রপ করে দেবে। এই যে এখন ওয়ার্ডপ্রেস কিন্তু লগ ইন চেতেছে, ইনস্টল কিন্তু হয়ে গেছে। আমরা লাস্টে কি ইউজ করছি? ওয়ার্ডপ্রেস লগ ইন হিসেবে অ্যাডমিন ইউজ করছি, ইউজার নেম লাস্টে। এটা কিন্তু ডেটাবেজের না, কিন্তু ডেটাবেজের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড কিন্তু এটা না, হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। যে ইমেলটা ইউজ করছেন এখানে দিতে পারেন, সমস্যা নেই। বা যে ইউজার নেম ইউজ করছেন, অ্যাডমিন দিয়েছিলেন, অ্যাডমিন এখানে, হ্যাঁ। পাসওয়ার্ডটা কি ছিল? 1 2 3 4। তারপর ধরুন লগ ইন। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এখান থেকে আমরা এই অপশনগুলোর মাধ্যমে কোডিং ছাড়াই, মানে কোড করা ছাড়াই আমরা একটা ওয়েবসাইট বানাতে পারবো। এই শুধু এটুকু দিয়া। সো ড্যাশবোর্ডে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এখানে কিছু থিম ইনস্টল হয়ে যাবে অটোমেটিকলি। ওয়ার্ডপ্রেস দিয়ে যদি ওয়েবসাইট বানাতে যান কিছু থিম লাগবে। থিম কিন্তু HTML CSS তারপর PHP এগুলো দিয়ে বানানো হয়। ওয়ার্ডপ্রেসের জন্য থিম, ওয়ার্ডপ্রেসের জন্য অনেক থিম আছে, ফ্রি থিম। সো থিমের জন্য কোথায় যাবেন? ড্যাশবোর্ডে গিয়ে অ্যাপিয়ারেন্সে থিমস, দেখছেন থিমস, ক্লিক করলে দেখবেন যে একটা থিম চলে আসছে এখানে। এই তিনটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম। এই তিনটা 1 2 3। তো এটা অ্যাক্টিভ করা আছে, ইচ্ছা করলে 2015 এটা অ্যাক্টিভ করতে পারি আমরা, অ্যাক্টিভেট। তো আমাদের সাইটটা কিভাবে দেখবো আমরা? ওয়েবসাইটটা মানে এটা কিন্তু অলরেডি একটা সাইট হয়ে গেছে, মোটামুটি কিছু নাই তবু একটা সাইট। দেখবেন বাজারের মধ্যে দেখবেন ভিজিট সাইট, এটা রাইট ক্লিক করে তারপরে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। সো এটা হচ্ছে আমাদের সাইট। এই যে এটা বর্তমানে আমাদের সাইট, কিছুই নাই, যাই আছে যে আমাদের ওই ওয়েবসাইটের টাইটেলটা আছে বা কিছু একটা আছে আর কি, হ্যালো ওয়ার্ল্ড, এটা কিছু আছে। ডিফল্টভাবে একটা থিম সেট আপ করা ছিল, তো অটোমেটিকলি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেই এই থিমগুলো সেট আপ হয়ে যাবে। তো এছাড়াও আপনি নর্মালি আপনাদের ওয়েবসাইটে এইভাবে ঢুকতে পারবেন, localhost/test দিলে কিন্তু চলে আসছে। এখন সাপোজ আমি ড্যাশবোর্ডে আছি বর্তমানে, সাপোজ কেটে দিলেন বা লগ আউট আছে, এখন কিভাবে লগ ইন করবেন? কিছু জানেন না কিভাবে করবেন। এখন আমরা জানি localhost/test দিলে আমাদের ওয়েবসাইটটা শো করতেছে, যেটা লগ ইন করবো কিভাবে? এই জন্য localhost/test তারপরে স্ল্যাশ দিয়ে আরেকটা এরকম wp-admin এটা দেবেন, লগ ইন চাইবে আবার। এইভাবে ভিতরে লগ ইন করতে পারবেন। সো অ্যাডমিন 1 2 3 4। আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসছি। সো এইভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তবু আমি আরেকবার দেখাচ্ছি কিভাবে ইনস্টল করবেন, একদম শুরু থেকে। প্রথমে সি ড্রাইভে ঢুকতে হবে, তারপর জ্যাম, htdocs। সো একটা কিন্তু আমাদের আছে ওয়ার্ডপ্রেস টেস্টের ভিতরে, ঠিক আছে না? বানাইছি তো টেস্টের ভিতরে। আরেকটার মধ্যে আরেকটা ওয়েবসাইট বানাবো আর কি আমরা। আরেকটা ফোল্ডার লাগবে না আমাদের, আরেকটা ফোল্ডার বানাইতে হলে test2 নামে, test2। তাহলে এটার ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলগুলো লাগবে না। কোথায় আছে ওয়ার্ডপ্রেসের ফাইল? এখানে ডাউনলোড করছিলাম আমরা, এক্সট্রাক্ট করে রাখছিলাম না এখানে। এই যে ওয়ার্ডপ্রেস, সো ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে কিন্তু এগুলো লাগবে আমাদের। এই সবগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে পেস্ট করবেন, এখানে বা কপি করে এখানে কপি। এই test2 যে ফোল্ডার বানালাম নতুন, এটাতে পেস্ট করে দিলাম। সো আমাদের ফোল্ডার হলো
ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছি আমরা। লাগবে কি আমাদের, জানি আমাদের ডাটাবেস লাগবে নতুন একটা, ঠিক আছে না? ওই ডাটাবেস তো আমরা ইউজ করে ফেলছি অলরেডি, তো নতুন ডাটাবেস লাগবে আমাদের। তো ডাটাবেসের জন্য আমরা কিভাবে ডাটাবেস তৈরি করবো, কোথা থেকে আবার দেখাচ্ছি। সেম লোকাল হোস্ট স্ল্যাশ কি ছিল, পিএইচপি মাই অ্যাডমিন, নাকি দেখতেছেন? পিএইচপি মাই অ্যাডমিন একসাথে হবে সবগুলো। এই চলে আসছে। এখন ডেটাবেস ট্যাবে ক্লিক করব, ক্লিক করে নতুন ডেটাবেস নেম তৈরি করতে হবে। যেহেতু আমরা WP1 নামে এটা বানাইছি, সো একই নামে দুইটা ডেটাবেস থাকতে পারে না, ঠিক আছে? WP2 নামে আরেকটা ডেটাবেস বানাইলাম, ক্রিয়েট। সো ডেটাবেস হয়ে গেছে আমাদের। এখন লাগবে ইউজার অ্যাকাউন্ট। ইউজার অ্যাকাউন্ট কিন্তু এখানে নাই, এখন আছে উপরে, না থাকলে এখানে ক্লিক করবেন, এই পিএসপি মাই অ্যাডমিন লেখাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে চলে আসছে ইউজার অ্যাকাউন্ট। ক্লিক করলে এটা আসবে। সে নিচে একটা অপশন আছে অ্যাড ইউজার অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলে এটুকু আসবে। সো প্রথমে লাগবে আমাদের ইউজার নেম, ছিল সাব্বির, এখন দিলাম সাপোজ কার নামে দেবো, আপনার নাম কি ভাই? হাসিব, হাসিব নামে দিলাম। ইউজার নেম হচ্ছে আমাদের ডাটাবেসের ইউজার নেম হচ্ছে হাসিব। আর এই যে হোস্ট নেম না হবে, হোস্ট নেম এটা কিন্তু হবে লোকাল হোস্ট। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের জন্য অন্যটা দেওয়া যাবে না। হ্যাঁ, লোকাল হোস্ট দেওয়া। তারপর হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড রাখবো এবার 1478, একই পাসওয়ার্ড আবার 1478। আর কিছু দেখা দরকার নাই, নিচে যাবেন চেক অল, এই গ্লোবাল প্রিভিলেজেস, মানে ইউজারের যে রুলসগুলো সেট করতেছি আমরা, এগুলা ইউজার কি কি করতে পারবে ডেটাবেসের মধ্যে। তারপরে যেমন নিচে একদম গো। সো আমাদের ডেটাবেস পাইলাম, ইউজারও পাইলাম, এবং ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইল রাখছি। কারণ ওই ফোল্ডারে কিভাবে ইনস্টল করবো, ট্যাব অন করলাম আর একটা নতুন করে, লোকাল হোস্ট স্ল্যাশ, নতুন ফোল্ডারের নাম কি ছিল, S2, এন্টার। সময় নেবে, কারণ ভালো কনফিগারেশন ল্যাপটপ হলে সময় নেবে না, বা কম্পিউটার ডেস্কটপ, যারা ডেস্কটপ চালানো ওদের জন্য ভালো, অনেক স্পিড পাবেন ভালো আর কি এই সার্ভারগুলোতে। চলে আসছে এখন আমার আগের মতো করেই। এখানে তো বাংলা ইউজ করতে পারেন, ওয়ার্ডপ্রেস কিন্তু বাংলাও আছে বর্তমানে। সো বাংলাতে না যায় আমরা ইংলিশে দেবো, কারণ আমরা ফ্রিল্যান্সিং করতে গেলে তো আমাদের ইংলিশে লাগবে নাকি, ক্লায়েন্টরা কথা বলবো তো ইংলিশেই। যে বাংলাদেশে ক্লায়েন্ট থাকে ওটা তো ভালোই, বাংলাদেশে ক্লায়েন্ট পাওয়া যায় না, খুব কম। আমি আমার ফ্রিল্যান্সিং জগতে বাংলাদেশি ক্লায়েন্ট পাইছি একটা, তারপর কাজ দিচ্ছে মাত্র $15, $15 অনলি। মানে কাজ বেশি ছিল না, ডলার ছিল অনলি $15, $15। আর আগের থেকে একটা কথা বলে রাখি, যখন আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন ফ্রিল্যান্সিংয়ের জন্য, তখন কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট অ্যাভয়েড করতে হবে। নাইজেরিয়ান, ওরা ফকির, মানে আপনার নাইজেরিয়ান আছে, তারপরে ইন্ডিয়ান ক্লায়েন্ট তো কোনোভাবেই সম্ভব না, ওরা অলরেডি ইন্ডিয়া কিন্তু ফ্রিল্যান্সিং জগতে 1 নাম্বার। সো ওদের কাজ করা কোনোভাবে সম্ভব না, কারণ খুবই কম রেট দিবে আপনাদেরকে। যেমন একটা ওয়েবসাইট করবেন আপনি, একটা বাইরের দেশের ক্লায়েন্ট দিবে আপনার $200, আর ইন্ডিয়ান ক্লায়েন্ট দিবে আপনার $20। অবশ্যই করবেন না তাহলে। ইন্ডিয়ান নাইজেরিয়ান সব খারাপ হয় না, তো এটা ভালো হয়, এটা কথা বললে বুঝতে পারবেন ওদের সাথে। তো ইন্ডিয়ানে অ্যাভয়েড করতে হবে মাস্ট বি। পাকিস্তানি মোটামুটি ভালো হয়, তবুও বেশি রেট দেবেন আপনাদেরকে। বাইরের দেশে যেমন কানাডা আছে, তারপর হচ্ছে USA, ওগুলোতে আর কি ভালো রেট দেবে। আমি এই গতকাল আমি একটা ওই পাকিস্তানি ক্লায়েন্টের কাজ করছি, মানে ওয়েবসাইট হচ্ছে এটা, সেটার নামটা ভুলে গেছি,
মানে যে ওয়েবসাইটটা কপি করতে বলছে এটা ওয়েবসাইট, মানে যে ওয়েবসাইটটা কপি করতে বলছে ওইটা কপি করলে তো আমার ওয়েবসাইট ঢুকতে হবে না, ঢুকলে আবার যে ওয়েবসাইটের মালিক ও বুঝতে পারে একজন ঢুকছে ওয়েবসাইটে। তো আমি সারাক্ষণ ওয়েবসাইটে বসে থাকি, বলতেছে কি ব্যাপার এই ছেলে মানে এই ইউজারটা সারাক্ষণ বসে থাকে নাম ওয়েবসাইটে। পরে আমার মেসেজ দিছে, মানে ওখানে অপশন আছে মেসেজের, ও অনেকভাবে বুঝছে যে আমি একটা মার্কেট প্লেস থেকে রেফারেন্সে আসছি এখানে, ও সব সার্চ দিয়ে ফেলছে যে আমাদের একজন ক্লায়েন্ট মার্কেট প্লেসে ওর ওয়েবসাইটে কপি করার কাজ আমার দিছে। ওরা বলছে যে আই নো ইউর গাই ফ্রম আপওয়ার্ক, মানে ওই কোম্পানি থেকে আসছো, যে একজন লোক আছে যে তোমার কাজটা দিছে দুবাইয়ের আর কি, দুবাই থাকে, পাকিস্তানি ক্লায়েন্ট দুবাই থাকে। ওরা বলছে আমি কিন্তু ওর নামে একটা কেস করবো, কিন্তু আমি কিন্তু ওয়েবসাইট কপি করতেছি না, মোটামুটি আজকাল ডিজাইনটা কপি করতেছি। ডিজাইন কপি করলে কোনো রুলস নাই যে কেউ ই করে দেবো, আমি অনলাইনে এসে আমার যা ইচ্ছে তাই করবো, ঠিক আছে না। তবু এই কিছু কিছু রুলস আছে, যেমন ওই দেখাই দিচ্ছি, যেমন আমার ছবি আপনি কপি করতে পারবেন না, অবশ্যই আমার ছবি, আমার লেখা কপি করতে পারবেন না, এগুলো করলে কেস করতে পারে, সমস্যা নেই। কিন্তু ডিজাইন কপি করলে, ডিজাইন তো সার্বজনীন, সবাই ইউজ করতে পারে, আমি নিজে ডিজাইন বানাবো, নিজে ডেভেলপার, যা ইচ্ছে তাই করবো, তো সো কীভাবে কেস করবে। আমি অনেক কিছু বুঝাইলাম ওইটারে যে এটা কেমনে তুমি কেস করবা, ওয়েবসাইট তো বিজনেস তো এবং কম্পিটিটিভ থাকবেই, কেউ কপি করতে চাইবে স্বাভাবিক, এটা তো বলে যে ওই লোকটারে কন্ট্যাক্ট করতে বলো আমার ইমার্জেন্সি। পরে আমার বললেন আমার কাজ আমি করতেছি, ঠিক আছে না, আমার দামাত কথা কিসের। আগের মতোই ইংলিশ সিলেক্ট করলাম আমাদের ভাষা, কন্টিনিউ। তারপর এটুকু তো আমরা জানি কি কি লাগতেছে, জানি সবাই, বুঝতেছি সবাই। লেটস গো, লেটস গোতে ক্লিক করলে কিন্তু আমাদের টেস্ট2 ফোল্ডারে একটা নতুন ফাইল তৈরি হয়ে যাবে wp-config নামে, wp-config.php। সো এখন আমাদের নতুন ডেটাবেসটা কি ছিল নাম, হ্যাঁ wp2 না, ইউজার নেম ছিল সম্ভবত হাসিব, পাসওয়ার্ড ছিল 1478। সো লোকাল হোস্ট ছিল লোকাল হোস্ট, সমস্যা নেই, wp। টেবিল প্রিফিক্স হচ্ছে wp, এটা মাথা ব্যথার দরকার নাই আপাতত। সাবমিট। সো সব কিছুই সাকসেসফুল হয়েছে, আমরা ইস্যু দিতে পারবো। রান দ্য ইনস্টল। সো সাইট টাইটেল হবে, মানে আপনাদের ওয়েবসাইটের নামটা কি হবে, সাপোজ কি ওয়েবসাইট ধরা যায়, হ্যাঁ ডিজিটাল কম্পিউটার। এই জন্য দিলাম ফারুক ভাইয়ের নাম, ফারুক। পাসওয়ার্ড দিলাম মনে করেন, পাসওয়ার্ডে ফারুক ফারুক করলাম, সমস্যা কি, FRUKH ফারুক। ভেরি উইক পাসওয়ার্ড কনফার্ম করলাম, আমি উইক পাসওয়ার্ড চাই, সমস্যা নেই। আমার ইমেল আমারটা দিলাম, যে কোনো ইমেল দিলে হবে, সমস্যা নেই, আমারটা দিছি। সো এটা ক্লিক করার দরকার নাই, কারণ ইনস্টল ওয়ার্ডপ্রেস। সময় নেই একটু আর কি। সো ইউজার নেম ফারুক ছিল, পাসওয়ার্ডও কিন্তু ফারুক ছিল নাকি, ফারুক। লগ ইন। হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের আরেকটা ওয়েবসাইট, ঠিক আছে। এখানে দেখবেন ড্যাশবোর্ডে কিছু আছে জিনিস, যেমন ড্যাশবোর্ড হোম, এই হোমে ক্লিক করলেই এখানে চলে আসবে, এখানে ড্যাশবোর্ডে চলে আসবে, মানে এখান থেকে শুরু করবেন, যা শুরু করবেন আর কি। ড্যাশবোর্ডে আমাদের একটা নোটিশ দিচ্ছে, দেখেন, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, উই হ্যাভ অ্যাসেম্বলড সাম লিঙ্কস টু গেট ইউ স্টার্টেড। কিছু লিঙ্ক দিছে বাম পাশে, এগুলো দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন আপনার ওয়েবসাইট। সো আপডেটস কি আসলে, এখানে আপডেটস ক্লিক করলে কি হয়, আপনাদের ওয়ার্ডপ্রেসে ভার্সন কত ছিল বর্তমানে, 4.7 ডাউনলোড করছেন আমরা কিন্তু
ফরপর যদি এইটা আসে আমরা কি করবো, কোত্থেকে আপডেট করবো, এখান থেকে কিন্তু এই আপডেটস। সো এখানে দিচ্ছে ওয়ার্ডপ্রেস লাস্ট চেক করে ফেলছে, কিন্তু এখানে আমরা ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ দ্য ওয়ার্ডপ্রেস, মানে তুমি নতুন ভার্সনের ইউজ করতেছো ওয়ার্ডপ্রেস। সো আপডেট দেওয়ার কোনো অপশন নাই, কিন্তু আবার রিইনস্টল দেওয়ার অপশন আছে, দরকার নেই রিইনস্টলেশন। যদি রিইনস্টল দেন আবার ওয়েবসাইট বানাই দেন, তাহলে কিন্তু ওয়েবসাইট প্রবলেম করতে পারে। সো দরকার নেই, আপডেটটাই বেটার। সো হোম দেখলাম, আপডেটস দেখলাম, পোস্ট পরে দেখায় পোস্ট, মিডিয়া, লাইব্রেরি, অ্যাড নিউ। মিডিয়াতে ক্লিক করলে কি হয়, মানে আমাদের ওয়েবসাইটে যদি কোনো ভিডিও বা ছবি, যে কোনো পিডিএফ ফাইল রাখতে চাই, প্রথমে আমাদের এই মিডিয়াতে আপলোড করতে হবে, বা যে কোনোভাবে আপলোড করি আমরা, এখানে আসবে সব কিছু। সাপোজ একটা ফাইল আমরা আপলোড করি, অ্যাড নিউ, মানে এর মনে একটা সাইন সম্ভবত একটা, এটা অ্যাড করি, ডাবল ক্লিক করলে হয়ে যাবে, বা এখানে ক্লিক করে ওপেন, এই যে হয়ে গেছে। সো আমাদের ওয়ার্ডপ্রেসে একটা পাইছি, আমাদের ছবি আছে, আমাদের আছে না, মিডিয়ার কাজ হলো এটা। আপনাদের ফাইল টাইল সংরক্ষণ করবো এখানে, মিডিয়া ফাইলগুলো আর কি, ইমেজ, ফটোস, আর হচ্ছে পিডিএফ ফাইল বা লোগো, আপনাদের ওয়েবসাইটের লোগো, এগুলো। তো মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করলে এখানে আসবে, মানে কি আছে আমাদের মিডিয়াতে ব্রাউজ করতে পারবো। তারপর হচ্ছে অ্যাড নিউ ক্লিক করলে যে অ্যাড নিউ বাটন এখানে আছে, সেম এই সিলেক্ট ফাইল, সেম অবস্থা। এভাবে একইভাবেই আপনি আপলোড করতে পারবেন। তারপর আছে পেজেস, এতে ক্লিক করলে আপনাদের ওয়েবসাইটে তো পেজ থাকে, অবশ্যই অনেকগুলো পেজ থাকবে না, একটা পেজ থাকবে, ওয়েবসাইটে কয়টা পেজ থাকে, একাধিক না, আবার অনেকগুলো ওয়েবসাইট আছে এক পেজেরও আছে। আপনাদের উপর ডিপেন্ড করে বা ক্লায়েন্টদের উপর ডিপেন্ড করে যে কয়টা পেজ চাবে, ঠিক আছে না। আপনাদের বলছিলাম একটা ওয়েবসাইটে ঘুরে আসতে, বাসায় গিয়ে, এটা হচ্ছে tunerpage.com সম্ভবত, এটা দ্বিতীয়টা ছিল, হ্যাঁ এটা ছিল techtunes.com.bd ছিল, কিন্তু tunerpage.com এটাতে ছিল। সো এখানে দেখেন, এটা কিন্তু পুরোটা কিন্তু একটা পেজ সম্পূর্ণই, যা দেখতেছেন প্রথমে এটা হচ্ছে হোম পেজ, মানে একটা ওয়েবসাইট ঢোকার সাথে সাথেই যে পেজে যাবেন আপনারা, ওটাকে বলে হোম পেজ বা ল্যান্ডিং পেজ, বা ক্লায়েন্টরা বলে বিভিন্ন নামে, স্কিউজ পেজ, স্কিউজ, SQU এভাবে আর কি, স্কুইজ পেজ, স্কুইজ আর কি, তিনটা নামে ডাকে বেশিরভাগ, ল্যান্ডিং পেজ নামে ডাকে। বা কোনো ক্লায়েন্ট বলবে যে আই নিড এ ল্যান্ডিং পেজ, আপনি ভাববেন যে এটা হোম পেজ হলে চলবে, কিন্তু ল্যান্ডিং পেজ বলতে ওয়েবসাইটেও বোঝায় ওরা। বা হোম পেজ বলবে যে আই নিড এ হোম পেজ, কারণ সবকিছু সবাই তো বোঝে না, ঠিক আছে না। ক্লায়েন্ট সম্মত মনে করেন যে আমি একটা নতুন কোম্পানি খুলছি, আমার জানি ওয়েবসাইট লাগবে, কিন্তু এইসব জানি বড় আমরা কিছু জানি না, আমি জানি ওয়েবসাইট বা হোম পেজও জানে, বা ওই স্কুইজ পেজ, এগুলো আমি ডাকবে বেশিরভাগ ল্যান্ডিং পেজ। সো এখানে দেখেন, বিজ্ঞান, প্রযুক্তি, রহস্যময় জগৎ, প্রত্যেকটা একটা কিন্তু পেজ, ঠিক আছে। এই দেখেন রহস্যময় জগৎ ঢুকলে কিন্তু আরেকটা পেজ চলে যাবে, ঠিক আছে না, আরেকটা। এইগুলো পেজ কিন্তু আমরা এখান থেকে ইউজ করি, মানে সরি এখান থেকে পেজগুলো এখান থেকে বানাবো। আমাদের ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে একটা পেজ বানাই ফেলছে, স্যাম্পল পেজ, ঠিক আছে। এই ওয়েবসাইটে আমরা দেখতে যাই আমাদেরটা, এখানে হভার করলে দিস সাইট ওপেন লিংক ইন নিউ ট্যাব, এই যে আমাদের ওয়েবসাইট বর্তমানে। তো এই পেজটা হচ্ছে আমাদের ডিফল্ট ভাবে করা আছে, ওয়ার্ডপ্রেস করে দিচ্ছে অলরেডি। তাহলে আমরা কিন্তু একটা পেজ বানাই, এখান থেকে অ্যাড নিউ ক্লিক করলে, তারপর এখানে অ্যাড নিউ পেজ, পেজের নাম লাগবে, এখানে হোম পেজ বানাবো, হোমে গিয়ে তারপরে এখানে যা ইচ্ছা তার অ্যাড করতে হবে, সমস্যা নেই। আপাতত পাবলিশ করে নেই, এই দেখেন localhost/test2/home, এই লিঙ্কে ক্লিক করলেই
এই পেজটা শো করবে। এটা লিখে তারপর পাবলিশ দেওয়া লাগবে, পাবলিশ না দিলে কিন্তু সেভ হবে না। আমাদের হোম পেজটা সেভ হয়ে গেছে। পেজ কিন্তু আমরা এভাবে বানাবো, পুরো পেজে কি কি অ্যাড করতে হয় আজকে দেখাবো না সবকিছু। অল পেজেস, এখান থেকে কিন্তু আমরা ডিলিটও করতে পারবো পেজ। এই যে এখানে ক্লিক করলে না এখান থেকে এডিট করতে পারি, এডিট কুইক এডিট ট্র্যাশ, ট্র্যাশে ক্লিক করলে এটা ট্র্যাশে চলে যাবে, মানে ডাস্টবিনে ফেলা দিলাম, বুঝলেন নাই? এই যে ডাস্টবিন একটা হয়ে গেছে এখানে, ট্র্যাশ নামে একটা ডাস্টবিন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডাস্টবিন দোলা জলে। এই ট্র্যাশের মধ্যে ঢুকলাম, ডাস্টবিনে ঢুকলাম, ঢুকে আমাদের ওয়েবসাইটে কিন্তু পাইতেছে যে দেখেন নাই উইন্ডোজ আমাদের কম্পিউটারে থাকে না রিসাইকেল বিন, ওখান থেকে কিন্তু আমরা আবার ব্যাক পাইতে পারি। ঠিক এই সিস্টেম এখানে একই সিস্টেম, এখান থেকে আপনি রিস্টোর করতে পারবেন বা পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন, একই সিস্টেম। রিস্টোর করে দিলে আবার চলে আসবে এখানে অলে। এই যে পাবলিশড, মানে দুইটা পেজ পাবলিশড হয়েছে আমাদের, এটা হচ্ছে হোম আর হচ্ছে স্যাম্পল পেজ। তো ল্যান্ডিং পেজে কিন্তু অন্যটা পেজ শো করতেছে, আমাদের হোম কিন্তু শো করতেছে না, ঠিক আছে? হোমটাকে কিভাবে শো করাবো আমরা? একটা পেজ যে বানালাম, এটাতে যে কেউ ইউজার, মনে করেন আমি ঢুকলাম আপনার ওয়েবসাইটে, ঢুকে যাতে হোম পেজে ঢুকে, এই জন্য আমাদের এখান থেকে করতে হবে একটা কাজ, সেটিংয়ে যাওয়া লাগবে। সেটিংয়ে গেলে দেখবেন ডান পাশে চলে আসছে রিডিং নামে, রিডিং মানে যখন আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি লাইভে কোন এটা রিড করবে আর কি, মানে কোন পেজটা রিড করবে প্রথমে। ক্লিক করলাম রিডিংয়ে, তারপরে দেখবেন যে ফ্রন্ট পেজ ডিসপ্লে, মানে যে পেজটা আছে কোনটা ডিসপ্লে আছে, ইউর লেটেস্ট পোস্ট, মানে পোস্টগুলো আছে না। পোস্ট বলতে আমরা কি বুঝি, যে কোনো কিছু লিখলাম মনে করেন আপনার ওয়েবসাইটে, মনে করেন যে আমি লিখলাম গরু সম্পর্কে লিখলাম, ওটা একটা পোস্ট। কিছু ছবি থাকলো গরু কি খায়, লেখা থাকলো কিছু, এগুলো আর কি, এগুলো হচ্ছে পোস্ট। সো বর্তমানে লেটেস্ট পোস্ট আমার যে পোস্টগুলো করছি আমরা ওগুলাই শুরু করতেছে এখানে। সো প্রথম পোস্ট হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড ছিল আমাদের পোস্ট, এখানে পোস্টে যে পোস্টে ক্লিক করলে কিন্তু আমাদের কতগুলো পোস্ট আছে, পোস্ট অ্যাড করা আর পেজ অ্যাড করা একই সিস্টেম, বুঝছেন? হ্যালো ওয়ার্ল্ড নামে আমাদের একটা পোস্ট আছে, এই জন্য এখানে হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা শো করতেছে। মানে যদি আমরা ওই রিডিংয়ে যাই, আবার রিডিং কোন পেজটা শো করাবো ফার্স্ট, বর্তমানে ইউর লেটেস্ট পোস্ট, যে পোস্টটা বর্তমানে সেটা আপনি পোস্ট করতেছেন ওগুলো কিন্তু শো করতেছে ওই পেজে, মানে পোস্ট পেজ শো করতেছে। আমরা চাই হোম পেজ শো করাতে। হোম পেজ শো করার জন্য এখানে ক্লিক করবেন, স্ট্যাটিক পেজ, এই রেডিও বাটনটা আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফ্রন্ট পেজ, প্রথম পেজটা কি থাকবে, এই দেখেন আমাদের হোম পেজ কিন্তু চলে আসছে, এখানে ক্লিক করবেন। পোস্ট পেজ অলওয়েজ আমরা যদি বানাই পোস্ট পেজ, একটা পেজ বানাবো পোস্টের জন্য, অনলি পোস্ট থাকবে ওখানে, আর কিছু থাকবে না। বানালে পরে সমস্যা নেই, আপাতত আমরা এই বছর রেখে দিতে পারি বা স্যাম্পল পেজে রাখতে পারি, সমস্যা নেই আমাদের। তারপরে এখানে ব্লগ পেজেস শো অ্যাট মোস্ট 10 পোস্ট, মানে ব্লগ পেজ বলতে আমরা কি বুঝি, ব্লগ পেজ মানে হচ্ছে পোস্ট পেজ। আপনি যে আপনাদের ওয়েবসাইটে আপনাদের একটা কোম্পানি, নিজস্ব কোম্পানি, সাপোজ আমার একটা কোম্পানি আছে, ওয়েবসাইটের কোম্পানি, কোম্পানি সম্পর্কে নতুন কিছু বা আমি আপনাদের জানাতে চাই কিছু, ওটা কিন্তু আমরা পোস্টে রাখবো। এই পোস্টকে যে পেজে রাখা হয় এটাকে ব্লগ বলা হয়, ব্লগ, যে কোনো নাম হতে পারে, কোনো সমস্যা নেই। সো একটা ব্লগ পেজে 10টার বেশি পোস্ট শো করবে না, এখানে রুলস সেট করে দেওয়া আছে। আপনি ইচ্ছে হলে কমাইতে পারেন, বাড়াতে পারেন, আপনার ইচ্ছে মতো, বা 1000 রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে জাস্ট খালি সেভ চেঞ্জ দেন। সো আমাদের হোম পেজ, ফ্রন্ট পেজ হচ্ছে হোম পেজ, সেভ চেঞ্জেস হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইট রিলোড দেয়, আবার কি দেখেন কি শো করে, এই দেখেন হোম, ঠিক আছে? এই থিমেরই স্টাইল এমন, এই জন্য এমন শো করতেছে। এই দেখেন হোম। এখন যদি হোম পেজের মধ্যে আমরা কিছু রাখি, সাপোজ এখান থেকে অল পেজে যাই, এটা দেখেন হোম পেজে যে এডিটে ক্লিক করবেন, এডিট, এই দেখেন আমাদের হোম পেজ, কিছুই কিন্তু দেওয়া নাই। হোম পেজের অপশন কিন্তু এখানে, আপনি কি কি লাগাবেন এখানে সবকিছু
সাপোজ এখানে দিলেন আমার নাম কি, তো আপডেট দিলেন, দেখি আমাদের আপডেট দিয়ে তারপর আমাদের পেজটা ডিলিট করে দেখি কিছু আসছে কিনা। আসছে আমার নাম কি, আসছে না? একইভাবে এটার পরে আপনি একটা ছবি রাখতে চান, এন্টার দিলেন, নিচে গেলেন, এখানে অ্যাড মিডিয়া আছে না, এতে ক্লিক করলেন। ক্লিক করলে এখানে সিলেক্ট ফাইলস আপনি কম্পিউটার থেকে সেট করতে পারবেন আপনাদের ছবি বা যে কোনো কিছু। এছাড়া অলরেডি আপলোড করে ফেলছি আমরা একটা ছবি, মনে আছে? সাইন মিডিয়া লাইব্রেরি, এই যে এটার উপর ক্লিক করে তারপরে ইনসার্ট ইনটু পেজ, মানে এই পেজে আমি এই ছবিটা ইনসার্ট করলাম। এই দেখেন এখানে দেখেন উপরে একটা অপশন আছে, এটা মানে হচ্ছে উপরে নিচে টেক্সট থাকবে, মাঝখানে ছবি থাকবে। এটা মানে হচ্ছে বাম পাশ থেকে শুরু পুরোটা জুড়ে থাকবে এভাবে। এটা হচ্ছে উপরে নিচে টেক্সট, ছবিটা হবে একদম পেজের মাঝখানে। আমরা চাই একদম বাম পাশে চলে আসবে, এটাই চাই আমরা। ইচ্ছে করলে আমরা ছবি পড়াশোনা করতে পারি ইচ্ছে করলে। তো আপডেট দিলাম, পেজটা আবার রিলোড দিই আমরা। আসছে ছবি আমাদের ছোট আকারে আসছে, আমরা বড় করতে পারি, এই যে অপশন আছে এখানে। ফটোশপে কাজ করে নেই আমরা, একই কাজ, একই রকম ইজি আর কি। সময় বড় হবে না, সাইজ ছোট ইমেজের। মানে বড় ছবি থাকলে বড় করতে পারবে, বড় হয়েছে তবু যতটুকু হওয়ার হয়েছে, বুঝছে না? সো আমরা দেখলাম পোস্ট কিভাবে অ্যাড করতে হয়, একই সিস্টেম। জাস্ট পোস্টে ঢুকলেন, ঢুকার পরে এখানে অ্যাড নিউ, মনে করেন আমাদের নতুন একটা পোস্ট অ্যাবাউট কাউ, গরু সম্পর্কে একটা পোস্ট দিলাম আমরা। এখানে কিছু লিখলাম না, যা তাই লিখলাম, যা তাই দিলাম না। তারপরে হচ্ছে পাবলিশ, ইয়ের মতোই, পেজের মতোই, একই সিস্টেম। সেখানে পোস্টের লিঙ্কও চলে আসছে। আমরা কিন্তু পোস্ট পেজ কিন্তু স্যাম্পল পেজ হিসেবে রাখছি, মনে আছে? পেজ এসে ঢুকলে এই স্যাম্পল পেজ, এটার ভিতরে আমাদের পোস্টগুলো শো করবে। এখন যে পোস্ট আমি মাত্র পোস্ট করলাম এটার ভিতরে শো করবে। সো এটার ভিতরে যাবো কিভাবে? আমরা ঢুকলাম, ঢোকার পরে দেখবেন এই যে আমাদের স্যাম্পল পেজ। এটা এই পেজটা আপনি এখান থেকে ভিউ করতে পারেন, ভিউ পেজ, বা এই লিঙ্ক কপি করে কিন্তু যেতে পারেন। পুরো লিঙ্কটা কপি করে যদি আপনি কপি করে ব্রাউজারে পেস্ট করে দিয়ে এন্টার দেন, তবু কিন্তু এই স্যাম্পল পেজটা শো করতেছে না? আমাদের পোস্টটা কিন্তু শো করছে অ্যাবাউট কাউ। এখানে পোস্ট কিছু লিখছিলাম, এটুকু আসছে, কিন্তু পোস্টে সম্পূর্ণ কিন্তু এখানে শো করে নাই। আর একটা পোস্ট যদি অ্যাড করে আমরা অ্যাবাউট কাউন্ট নিচে আর একটা পোস্ট শো করবে এখানে, অ্যাড করে দেখাই। সাপোজ আপনি কিন্তু যে কোনো জায়গা থেকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড নিউ থেকে এখান থেকে অ্যাড করতে পারবেন। পোস্ট, মিডিয়া, পেজ, ইউজার। মিডিয়া মানে হচ্ছে যে কোনো ইমেজ ফাইল, ভিডিও ফাইল। পোস্ট আপনাদের পোস্ট দেখালাম মাত্র। পেজ এখান থেকে অ্যাড করতে পারবেন। সো আমরা অ্যাড করবো একটা পোস্ট আর একটা নতুন। ওপেন নিউ ট্যাব দিলাম, ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। সো অ্যাবাউট গোট, মানে ছাগল সম্পর্কে দিলাম যে কোনো কিছু, বা কিছু লিখি মনে করেন। দেখেন লোরেম ইপসাম নামে সার্চ দিয়েছেন, ঢুকলে লোরেম ইপসামে এবার কতগুলো টেক্সট আছে, বুঝেন এগুলো কি টেক্সট, কি লেখা আছে? ইংলিশ মনে হচ্ছে কিন্তু বোঝা যায় না এগুলো কি শব্দ, কিন্তু বোঝা যায় না। এগুলো জাস্ট ওয়ার্ড, সুন্দর সুন্দর ওয়ার্ড। এর অর্থ কি এটা জানি না, ওয়ার্ডগুলো সুন্দর। মানে আমাদের ওয়েবসাইটে
আমাদের এখনো আমি কিছু লিখি নাই, পোস্ট নাই আমাদের, কিন্তু আমি চাই যে ডেমো হিসেবে রাখতে টেস্টগুলা। এই জন্য আমরা এইখান থেকে আমরা কপি করে ইউজ করতে পারবো। তবে এটুকু ইউজ করলাম, Ctrl+C দিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে পাবলিশ করলাম। কই গেছে আমাদের স্যাম্পল পেজে গেছে না? স্যাম্পল পেজ কিভাবে খুলবো আমরা? এই স্যাম্পল পেজ, এখান থেকে অপশন আছে ভিউ এর জন্য, ক্লিক করলে এই পেজটা শো করবে। এই যে দেখছেন অ্যাবাউট গুড চলে আসছে, না? এই যে অ্যাবাউট কাউ, মানে পেজ 1 এ শো করতেছে লেটেস্ট যে পোস্টটা, মানে বর্তমান যে পোস্টটা অ্যাড করলাম লাস্টে অ্যাবাউট গুড, এটা হচ্ছে এটা, এ সম্পর্কে যা লিখছে এখানে চলে আসছে। তারপরে আবার নেক্সটে ক্লিক করলে নেক্সটে আরেক পেজ, মানে আরেকটা পোস্ট ইউজ করছি, এটা হচ্ছে অ্যাবাউট কাউ, এটা চলে আসছে। সো ড্যাশবোর্ডে যাওয়ার জন্য কুইক ড্যাশবোর্ড হচ্ছে এই লোগোতে ক্লিক করলেই ড্যাশবোর্ডে যাওয়া যাবে, এটা আমাদের ড্যাশবোর্ড। সো আমরা পোস্ট দেখছি, পেজ দেখলাম অল্প হালকা পাতলা। কমেন্টস, মানে কোনো ইউজার যদি আপনার পোস্টে কমেন্ট করে, অপশন আছে কিন্তু কমেন্ট, তাহলে ওই কমেন্টসগুলো এখানে শো করবে। এই যে একটা পোস্টে কমেন্ট করছে যে কোনো, মানে ডেমো হিসেবে দেখানো হয়েছে ওয়ার্ডপ্রেসে। এই কমেন্টে ছিল, আপনি সাপোজ আপনার ওয়েবসাইটে কেউ কমেন্ট করলো, বাজে কমেন্ট করলো, আগে এখানে শো করবে কেউ কমেন্ট করছে, আপনি যদি অ্যাপ্রুভ করেন তারপরে আপনার ওয়েবসাইটে শো করবে, মানে পোস্টের নিচে। সো এখানে অ্যাপ্রুভ করার অপশন আছে, এই যে আনঅ্যাপ্রুভ করে দিলে হবে না, অ্যাপ্রুভ করলে হবে। আগে এটা সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে এটার উপর আনঅ্যাপ্রুভ করে দিলাম, অ্যাপ্লাই। তাহলে আমাদের হ্যালো ওয়ার্ল্ডের নিচে এটা শো করবে না। হ্যালো ওয়ার্ল্ড যে একটা পোস্ট ছিল আমাদের ডিফল্ট ভাবে, ওটার নিচে আর শো করবে না। এই যে আমাদের পোস্ট, যেমন এই যে পোস্টগুলো হ্যালো ওয়ার্ল্ড, এই পোস্টটা যদি আমরা ভিউ করি এখান থেকে, ভিউ পোস্ট, এই দেখেন এখানে কমেন্ট করার অপশন আছে। আমি কমেন্ট করলাম হাই, পোস্ট কমেন্ট। এবার দেখেন কমেন্ট রিলোড দেন, আবার এই দেখেন চলে আসছে না, ফারুক, মানে এই ওয়েবসাইটে যে অ্যাডমিন উনি যে কমেন্টস করছে হাই। এই অপশনে আনঅ্যাপ্রুভ, মানে যদি আমি অ্যাপ্রুভ করতে চাই অ্যাপ্রুভ হবে, নর্মালি শো করবে, এখন শো করবে। দেখেন এই যে শো করছে না হাই, এই ফারুক কমেন্ট করছে হাই, শো করছে। এখন কমেন্টস আমি আনঅ্যাপ্রুভ করে দিই, এটা করে দিচ্ছি না, আনঅ্যাপ্রুভ করে দিলে অ্যাপ্রুভ অপশন আসবে, আপনি সেগুলো করতে পারবেন। তারপর এবার এটা রিলোড দিয়ে দেখেন কি আছে। সো এখানে মানে আনঅ্যাপ্রুভ করে দিচ্ছে যে, এই জন্য এটা শো করতেছে। এখান থেকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিতে পারবো ইচ্ছে করলে, ডিলিট করা যাবে না, কোনো অপশন নাই। কিন্তু এখানে কি করা যাবে, মার্কেট স্প্যাম, মানে এটা ভালো না, বা মুভ টু ট্রেশ, এটা করতে পারবো। মুভ টু ট্রেশ করলে মানে আমাদের এটা রিসাইকেল বিনে চলে যাবে। সো আমরা এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মুভ টু ট্রেশ ক্লিক করে তারপর অ্যাপ্লাই দিলাম। সো ডাস্টবিনে কিছুই নাই, এখন আসছে দুইটা, আমাদের নো কমেন্টস, কোনো কমেন্টস নাই কিন্তু বর্তমানে। এই পোস্টের নিচে কোনো কমেন্টস নাই, কিন্তু আছে নাই, আমরা ডিলিট করে দিছি, মানে ট্র্যাশে রাখছি, এখনো সম্পূর্ণ ডিলিট করে নেই। সো কমেন্টের কাজ হচ্ছে এইটা। অ্যাপিয়ারেন্স, ভিতরে আছে থিম, যে থিমগুলো বানানো হয়েছে অলরেডি, কিন্তু ওয়ার্ডপ্রেসের এই আপনি ড্যাশবোর্ড থেকে অনেক থিম পাবেন ফ্রি। এই যেমন এখানে থিমসে গেলেন, তারপর দেখবেন আপনাদের ডিফল্টভাবে 3টা থিম ইনস্টল করা আছে, যেগুলো ইনস্টল করা আছে এখানে শো করতেছে।
অ্যাড নিউ করলে নতুন থিম ইনস্টল করতে পারবেন, ফ্রি থিম যেগুলো ফ্রিতে পাওয়া যায়। মানুষ দেখবেন যে wordpress.org তে নিজেরা থিম বানায়া দিয়ে দেয় আর কি, wordpress.org তে নিজের স্কিল ডেভেলপের জন্য। সেখানে অনেক থিম আছে, দেখেন অনেক ধরনের থিম। সব ফ্রি না? এসব ফ্রি। আপনি এখান থেকে আপনাদের থিম ইনস্টল করতে পারবেন। সাপোজ আপনি এই ফরএভার নামে একটা থিম আছে না, দেখতেছেন? মানে এই থিমটা যদি ইনস্টল দেন আমরা আপনাদের ওয়েবসাইটে এমন দেখাবে এই যেমন দেখতেছেন। দেখাইতেছি। এইটুকু দেখতেছেন সবাই, এইটুকু না আমার আপনার ওয়েবসাইটে এমন শো করবে, এমন ওপর লেখা শো করবে, একটা নিচে 3টা আমাদের মেনু থাকবে, ছবি টবি এভাবে থাকবে। সো আমাদের যদি পছন্দ হয় তাহলে আমি এটা ইনস্টল করতে পারবো। সে ইনস্টল ক্লিক করলেই এখানে অপশন আছে, এখানে ঘুরতেছে ইনস্টলিং, মানে হচ্ছে ইনস্টল। আগে কিন্তু এমন ছিল না ওয়ার্ডপ্রেসে। ইনস্টল ক্লিক করলে আরেকটা ট্যাবে চলে যায়, আনপ্যাকিং, জিপ ফাইল এবং বিভিন্ন কিছু আসতো। কিন্তু এখন মডার্ন করে ফেলছে একদম। 4.7 যে ভার্সনটা ওয়ার্ডপ্রেসের খুবই লেটেস্ট আর কি বর্তমানে। সেখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন, এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন। বর্তমানে আপনাদের থিম আছে, এই থিম যদি অন্য একটা টাইপ ওপেন করেন, সো এই থিমটা অ্যাক্টিভ করা আছে, এগুলো কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন, অপশন আছে, যে অপশন আছে অ্যাক্টিভ। মনে করেন আপনি এখান থেকে অ্যাক্টিভ না করে চলে গেলেন থিমে। এখন দেখেন থিমটা কিন্তু আমাদের এখানে চলে আসছে থিমটা। ওই ভাইজান চাকরি করে ওই জন্য ঘুমাইতেছে এখন। হ্যাঁ, এমনই কত মানে জব করা লাগে আপনার? 10 ঘন্টা পুরো আসছেন অলরেডি, জান নাই তো ঘুম পাইতেছে। ও সমস্যা নাই, সেরে দেবে এখন, সমস্যা নেই, প্রথম ক্লাসে যেত। তাহলে এই থিমটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করতে পারি, অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভেট। তো এই থিমটা কিন্তু অ্যাক্টিভ আছে বর্তমানে। দেখি আমাদের সাইটটা কেমন আছে। থিম অ্যাক্টিভ করলে মানে এই না যে আমাদের পেজগুলো ডিলিট হয়ে গেছে। পেজ পোস্ট কিন্তু থাকবেই, মানে স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, স্টাইল থিমের মানে আমাদের ওয়েবসাইটের। যেমন এই পোস্টের স্টাইলটাতে কি আছে আমাদের, রিলোড দিই, রিলোড, এই দেখেন আসছে না, অন্যরকম ভাবে আসছে, থিমের স্টাইল আসছে, ঠিক আছে। সো তারপর আছে কাস্টমাইজ উইজেটস, মেনুস, এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো সম্পূর্ণ। তবু আপনারা সবাই ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন বাসায় বসে, যতবার পারেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর কি। দুইবার পারেন, 3বার পারেন, করবেন, সমস্যা নেই। এগুলো তো ভিডিও আছে, তাহলে না দেখা যাবে না। হ্যাঁ ভিডিও আছে, দেখতে পারবেন, সমস্যা নেই। ভিডিওটা দিয়ে দেওয়া যাবে না। ইনস্টল করবেন এবং ওয়ার্ডপ্রেসের সম্পূর্ণ এই মেনুগুলো যা আছে, অ্যাপিয়ারেন্স ভিতরে কি কি আছে সবগুলো ঘুরে ঘুরে দেখবেন। কোনটাতে কি করা যায় চেষ্টা করবেন কিছু করতে, ঠিক আছে। পারেন না তবু চেষ্টা করেন, বারবার চেষ্টা করেন, তাহলে পারবেন, সমস্যা নেই। আমি তো দেখাবো, সমস্যা নাই। আমি তো দেখালাম তাহলে কি, পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্টস আর থিমস দেখাচ্ছি না। কাস্টমাইজ আমি কালকে দেখাবো, তবু সমস্যা নেই, সবই দেখাবো, তবু আপনারা দেখে আসবেন, ইনস্টল করবেন এবং ঘোরাঘুরি করবেন কালকে। কালকে এত বাংলা মানে তার পাশে নতুন আমি আগে কোনো টাইম দেই নাই। টাইম দেন এখন, এই কালকে কখন করা যায় এটা। আর এই যে আপনারা যে এইটুকু দেখলেন, এখন কোনো কোশ্চেন বা কি এটা সমাজে একটু বলতে পারেন আসলে ওয়ার্ডপ্রেস শিখতে কি হবে, এবং এর ভবিষ্যৎটা কি, বা এটা আপনারা কেন করবেন? বুঝেন নাই? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস বিষয়টা একটু। কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কিভাবে বুঝেন তো? দেখছেন? পারবেন তো বাসায় গেলে? পারবেন না? ওয়ার্ডপ্রেসের কাজ শিখতে ওনার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কি নাকি ওয়ার্ডপ্রেস কি এটা জানেন না? ওয়ার্ডপ্রেস জাস্ট একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন, এটা দিয়ে ওয়েবসাইট বানানো যায়। ওয়েবসাইট, এখন একটা ওয়েবসাইট
বিভিন্ন প্ল্যাটফর্মে থাকে। এই ওয়ার্ডপ্রেস কিন্তু একটা প্ল্যাটফর্ম, বর্তমানে খুবই পপুলার, সবচেয়ে পপুলার হচ্ছে ওয়ার্ডপ্রেস। মোটামুটি মানে বেশিরভাগ ওয়েবসাইট, মানে 50%-এর উপরে ওয়েবসাইটগুলো এখন ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হচ্ছে সারা বিশ্বে, পুরো শুধু বাংলাদেশে না। আর এখন সাপোজ আপনি যদি ফ্রিল্যান্সিং করতে যান, অবশ্যই কোনো মার্কেট প্লেসে যেতে হবে অবশ্যই। তা আপনি কয়টা মার্কেট প্লেস সম্পর্কে জানেন? আপনি এটা জানেন না। ফ্রিল্যান্সিং কি বুঝেন? মানে আপনি কি বুঝেন এটা বলেন খাস বাঙালি ভাষায়। হ্যাঁ হ্যাঁ, অনলাইনে মুক্ত পেশা, এটা কিন্তু ফ্রিল্যান্সিং না। অনলাইনে আর্ন করায় মানে এটাই শুধু ফ্রিল্যান্সিং না, এটা রিক্সাওয়ালা কিন্তু ফ্রিল্যান্সার, ঠিক আছে? ও যখন ইচ্ছা বের হবে, তখন সে বাসায় বসে থাকবে, ঠিক আছে না? এটা মুক্ত পেশা, ওর ইচ্ছা। উনি ভাই কিন্তু ফ্রিল্যান্সার না, জব করে। কয় ঘন্টা করতে হবে? কয় ঘন্টা? 10-12 ঘন্টা করতে হবে মাস্ট, ধরা বাধা আছে। আর যারা ফ্রিল্যান্সার হতে গেছে ধরা বাধা নাই। যেমন ক্যামেরাম্যান একজন, ঠিক আছে, ফটোগ্রাফার, ও যে কেউ হায়ার করলো গেল, যে ইচ্ছা হয় গেলাম গেলাম না, মুক্ত না আমার উপর না। এটা ফ্রিল্যান্সিং জিনিসটা এমনই মুক্ত। অনলাইনে ইনকাম করবো যে আমি মার্কেট প্লেসে কাজ করি, ওটা কিন্তু মুক্ত। আমার অ্যাকাউন্ট, আমি বাইরে কাজ করলে করবো, না নাই। ওরা যদি আমি কাজ করতে চাই কাজ নিব, অ্যাপ্লাই করবো, না করতে চাই করবো না। বা একটা কাজ নিলাম, সাপোজ ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানাবেন আপনি, ক্লায়েন্ট আপনার কাজ দিল, আপনি কখন করবেন, কতক্ষণ সময় লাগবে এটা আপনার উপরে। আমার লাগবে 10 দিন, ক্লায়েন্ট বললো আজ ঠিক আছে 10 দিন। কারণ 10 দিনের মধ্যে আপনি কোন সময় কাজ করবেন, রাতে করবেন না দিনে করবেন না সকালে করবেন, আপনার উপর ডিপেন্ড করবেন না সবকিছু। তাহলে এটা ইজি না ব্যাপারটা? চাকরির থেকে ইজি তো। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং আর কি, মুক্তভাবে কাজ করা। আর এমন একটা সাইট দেখা, যে সাইট থেকে কাজ করা যায়। হ্যাঁ হ্যাঁ, upwork.com। তবে আরো আছে fiverr.com। এই নামগুলো আপনার পরিচিত আছে কেউ? এই যে দুটো অ্যাড্রেস, upwork.com আর fiverr.com, নাম শুনছেন? আইপি তে ঝামেলা ভাই। আর বিষয় হলো এখানে তো আসলে যারা ছাত্র আমাদের অলরেডি ভর্তি হয়ে গেছে, তাদের মধ্যে পরিচয় দেওয়া দরকার। আর তারা কি উদ্দেশ্যে, তারা হয়তো বলতে পারে কিনা বুঝি। আমাদের এই যে রতন ভাই, আমার এলাকার মানুষ, উনি আমাদের এখানে আসে আর কি, সার্ভিসিং করে কম্পিউটার। তার সাথে দেখা যায় আমাদের একটা কোর্সে, আমাদের একটা প্রসপেক্ট আছে, ওয়েব পেজ ডেভেলপমেন্ট এটা লেখা। উনি আমাকে বলল যে আপনারা শিখান কিনা। এখন বাইরে শিখতেছে কি উদ্দেশ্যে ভাই? আপনি কিভাবে উদ্দেশ্য বা কি শিখার উদ্দেশ্য কি ভাই? এরকম একটু বলেন তো। এটা আমি মূলত শিখি বা শিখার উদ্যোগ নিয়ে হচ্ছে বাংলাদেশ সরকার কিন্তু আসলে এগুলো অনেক উদ্যোগ নিতেছে। ওটা দেখে তথ্য প্রযুক্তি বারবার বলতেছে যে আমরা অসংখ্য ফ্রিল্যান্সার তৈরি করবো। সেখান থেকে মূলত আমি ফেসবুকের বিভিন্ন পেজ দেখলাম আর কি, দেখার থেকে আমি বিভিন্ন টিউটোরিয়াল দেখলাম, দেখার পর আমার ইচ্ছা থাকলো আর কি। তারপর আমি ঢাকাও গেছি বা বিভিন্ন ট্রেনিং থেকে আপনার মতো কিন্তু আমি করছিলাম প্রথমে, ঠিক আছে? এই ইউটিউবে দেখা, তারপর ফ্রেন্ডদের কাছে জানছি, তারপর বলছি যে এটা তো ভালোই, নিজের একটা কেরিয়ারে করতে পারবো নিজের ইচ্ছে, এই অল্প বয়সে, ঠিক আছে না? আমার বয়সে কি আমি ইনকাম করার কথা না, কিন্তু সব কথা। আমার বয়স কিন্তু খুবই কম, 21 অনলি। 21 বছর পর্যন্ত পড়ালেখা করা উচিত অনলি। তবে ভাবছি যে নিজেই একটা ইনকাম করি, নিজে ক্যারিয়ার গড়ে তুলি, অন্যরকম বিষয় একটা, ঠিক আছে না? প্রফেশনাল লাইফে চলে গেলাম প্রথমে, বুঝে ফেললাম সব কিছু, টাকাটাও আসতেছে। আচ্ছা আচ্ছা, fiverr.com হ্যাঁ। এটা একটা ওয়েবসাইট। এটা একটা মার্কেট প্লেস, ঠিক আছে? এখানে থাকবে হচ্ছে ফ্রিল্যান্সার, আমাদের মতো যারা আছে আপনারা ফ্রিল্যান্সার থাকবে, আর হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট থাকবে হচ্ছে বায়ারদের। সো আপনি যখন এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন, খুলে আপনার একটা সার্ভিস বানাবেন। এই যে সার্ভিস দেওয়া আছে এখানে, এই যে একটা সার্ভিস, আই উইল মেক ইউর রক অ্যালবাম। এটা অন্য বিষয়, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিই আমরা, ওয়ার্ডপ্রেস।
মানে ক্লায়েন্ট এসে সার্চ দিবে ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এটা হলো ওই যে রতন ভাইয়ের কথা। এখন আরেকজন ছাত্র আছে আমাদের অলরেডি ভর্তি হয়ে গেছে জাহাজ। তার কি ইচ্ছা হয়তো আমরা শুনতে পারলে মনে হয় ভালো হয়। কি হাল আছে বলো? আমার মূল উদ্দেশ্য কাজ শেখা। শেখা। আমাদের ফ্রিল্যান্সার করতে হবে এরকম মানে হয়। আমি আগে মোটামুটি কাজ শিখছি এবং কাজ করছি আরো। যেটা ওয়েবসাইটে কাজ করছে সে অলরেডি 2-3 হাই স্কুল কলেজ ওদের ওয়েবসাইটগুলো সে বানায় দেয়। সে আরো পূর্ণাঙ্গ করার জন্য এগুলো কি ওয়ার্ডপ্রেস ইউজ করে নাকি? হ্যাঁ ওয়ার্ডপ্রেস। হ্যাঁ ওয়ার্ডপ্রেস সারা বিশ্বের বেশিরভাগ ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসে করা। এই জন্য সে নিজে কয়েকটা ওয়ার্ডপ্রেসের হয়তো একটা বানাইছে, একটা সার্চ দিলে আমরা দেখতে পাবো যে সে নিজে কাজ করছে একটা হাই স্কুল না কলেজ কলেজ একটা কলেজে সিএম সিএল সি 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 এস ইউ সি হাফিজ এস ইউ সরি হাফিজ তারপরে এস এস ইউ এস ইউ না এস ইউ তারপরে হাফিজ। সি ডট ডট আচ্ছা, অথবা তুমি আসো এখানে এসে টাইপ করো। বানাতে এটা তো আমরা সেটা একটা website-এ কাজ করছে। যদি তোমার যেই কলেজের নাম সরাসরি ওই কলেজের নাম দিলে তো হয়, তো এস ইউ ইউস কি দরকার, ঠিক আছে না? কখন শুরু করতে কখন শেষ করে এটা কি আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, মানে সংক্ষিপ্ত হবে shusc.edu.bd। .com ডোমেনের দাম খুবই কম, স্কুল করে আমি সাধারণ কলেজ সরকারি কলেজ বুঝছেন? এটা সরকার কলেজ। .com ডোমেনের খুবই দাম কম, এটা মানে একটা কম, ডিজাইন 1000 টাকা। তার নিজে করা। আমাদের একটু সাবেক স্টুডেন্ট। কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করছে, আচ্ছা ঠিক আছে? এটা কোন থিম দিয়ে করছে আপনি দেখাই দিচ্ছি। এটা কিন্তু একটা ওয়েবসাইট, এটা করার জন্য কিন্তু সে কলেজ থেকে টাকা পাইছে বা একটা কলেজ যদি চুক্তি হয় যে এত টাকা, কিন্তু খুবই কম পাইছে আর কি। যে চুক্তি হয় যে আমরা যদি একটা আমাদের ওয়েবসাইট আমি নিজে পারি, তাহলে আমার এখানে যদি কেউ আসে আমি কন্ট্যাক্ট করবো যে আমি আপনাকে 50,000 টাকা দিবেন, যেটা সাবির ভাই কন্ট্যাক্ট করে বাইরের সাথে যে একটা ওয়েবসাইট করে দিবে 80,000 টাকা দিতে হবে বা 50,000-60,000 টাকা দিতে হবে। এই দেখেন, ও কিন্তু এই থিমটা ইউজ করছে, দেখছেন এই থিমটা? জি, এই যে ওয়েবসাইটে করে এটা ফ্রি থিম না? এটা ফ্রি থিম। এই দেখেন সিস্টেমে কিনা সব কিছু, এই দেখেন এই যে এখানে লোগো আছে এখানে, তারপরে এই যেটা দেখেছি এই যে এই থিমটা ইউজ করছে, এই থিম দেখছেন একই কিন্তু সেম। সেম না? পরে যে ওই ইমেজগুলো যে দিল এগুলো কি কোডিং ছাড়া দেওয়া যায় না? একটু সাথে দেওয়া যায় ওটা দেখো। কোডিং ইউজ করছি হ্যাঁ কোডিং ইউজ করছি সম্ভবত এমনি ইউজ করছে, কোডিং ইউজ করছে, ও কিন্তু এমনি ইউজ করছে, ও কিন্তু কোডিং জানে না। মানে ওয়ার্ডপ্রেস এমন একটা জিনিস সহজ, কোডিং ছাড়া বানানো যায়। অনেকে আছে কোড কিছুই পারে না, ওখানে ওয়ার্ডপ্রেস এটুকু পারে, এটুকু দিয়ে মাসে 20,000 টাকা পাইতেছে অনলাইনে। তারপর কোডিং করে জাস্ট ফেসবুকে আপলোড করছি। হ্যাঁ HTML CSS কিছু লাগবে না, জাস্ট খালি এমনি। ওয়ার্ডপ্রেস একটা থিম কিন্তু HTML CSS jQuery জাভাস্ক্রিপ্ট PHP সবগুলো কম্বিনেশন হয়, কম্বিনেশন মানে সে বানাই দেয়, আমি ইউজ করলাম আর কি। যারা মানে কি বলবো অলস মানুষ ওরা তো ইউজ করবে তাই না, মানে ইজিলি যাতে। তো এই থিমটা ইউজ করতে হবে। থিম কিভাবে অ্যাড করতে হয়, অ্যাক্টিভ করতে হয় আমি তো বুঝি নাকি, দেখছি তো। যদি গোয়ায় থাকে সমস্যা নাই, বাসায় যা দেখতে পারবো, সমস্যা নেই। ভিডিও আছে। প্রত্যেকটা ভিডিও আছে fiverr.com-এ আমরা গেছিলাম মনে হয় না? হ্যাঁ এটা একটা মার্কেট প্লেস, বাইরে এসে সার্চ দিবে ওয়ার্ডপ্রেস নামে। তো এখানে আমাদের মানে ফ্রিল্যান্সারদের কিছু সার্ভিস আছে, এটা হচ্ছে একজনের সার্ভিস আলিয়ান নামে, আচ্ছা। রেটিং দিচ্ছেন 8K প্লাস, মানে 1000-এর উপরে ক্লায়েন্ট এই সার্ভিসের উপরে, ওর সার্ভিসে। মানে হাজার হ্যাঁ 1000-এর উপরে ওর সার্ভিস আছে, সার্ভিস নিচে বা সার্ভিস নিচে ক্লায়েন্ট থেকে। ক্লায়েন্ট থেকে মানে হ্যাঁ। ক্লায়েন্টের কাজ করে দিচ্ছে সে। ওর কাজ হচ্ছে স্টার্টিং এট $10, ওর কাজ $10 থেকে শুরু।
মানে $10 থেকে ও কাজ শুরু করে, কাজের উপর ডিপেন্ড করে কেমন দাম চাইবে ও। এটাতে ক্লিক করলে ক্লায়েন্ট চাইবে হচ্ছে এই এই সার্ভিসটার উপরে সম্পূর্ণটাই। একটা ভিডিও দিচ্ছে যে এই ছিল সম্পর্কে কি সার্ভিস জানাইছে আর কি। আমরা ফ্রিল্যান্সার, ও কিন্তু ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার, সে কাজ করে, ওয়ার্ডপ্রেস তৈরি করে দেয়। ইন্ডিয়ান। সম্ভবত ইন্ডিয়ান। ঠিক আছে, অবশ্যই ইংলিশে বলছে কিছু। ইংলিশে হ্যাঁ, স্পিকার দিয়ে শুনতে পারতাম আমরা। স্পিকার বাই দিলে আবার হবে না এখানে। আচ্ছা ঠিক আছে। স্পিকার পরে দিই, দেখালাম জাস্ট। সো আমার পছন্দ হলো, ওর ভালো রেটিং আছে, এই যে দেখেন 5 স্টার, ওর খুব টপ লেভেলের ফ্রিল্যান্সার। আমি ওর দিয়ে কাজ করাবো। এ দেখেন ওর কিছু মানে ওর প্যাকেজের কিছু আছে, প্যাকেজ আছে 3টা বেসিক, 3 দিনে ডেলিভারি দিব। মানে ও কি করবো, কাজ কি করবো, আই উইল ফিক্স ওয়ার্ডপ্রেস এরর ইস্যু অ্যান্ড বাগস। মানে ওয়ার্ডপ্রেস সম্পর্কে কোনো এরর থাকলে, কোনো সমস্যা থাকলে ও ফিক্স করে দেবো জাস্ট। ও বেসিক ভাবে বেসিক একটা প্যাকেজ আছে ওর এই সার্ভিসের $10। ইচ্ছা করলে আমরা এখান থেকে অর্ডার করতে পারি ডিরেক্টলি, বা ক্লায়েন্ট ওর সাথে কথা বলবো না, আমি ক্লায়েন্ট, ওর সাথে কথা বলি আগে। $10 হচ্ছে বেসিক, তারপর হচ্ছে 20 হচ্ছে স্ট্যান্ডার্ড, 100 হচ্ছে প্রিমিয়াম। মানে যদি অনেক বড় ধরনের সমস্যা থাকে তাহলে $100। হ্যাঁ হ্যাঁ। সমস্যা বলতে কি সমাধান করে দিব? ওয়ার্ডপ্রেস আমার আছে, এটার সমাধান করে দিব। না না, নতুন করে দিবেন। মনে করেন আমি ক্লায়েন্ট, আমার ওয়ার্ডপ্রেস সমস্যা হয়েছে একটা, যেগুলো কিছু বা একটা কিছু আইতেছে না, আসার কথা, ও ফিক্স করে দিব। সে- হ্যাঁ, ও হচ্ছে ফ্রিল্যান্সার, মানে আপনারা ফ্রিল্যান্সার না, ক্লায়েন্ট চাইতেছে ফিক্স করে দিতে। সো আমি চাই যে পুরো একটা ওয়েবসাইট করাই দেবে। এমন না শুধু জাস্ট ফিক্স করাই, ঠিক আছে। সো আমি চাই ওর সাথে কন্ট্যাক্ট করতে আগে। নিচে দেখবেন এখানে অপশন আছে, ও অনলাইনে আছে বর্তমানে, ও কিন্তু অনলাইনে আছে। মেসেজ দিলেই কিন্তু ও রিপ্লাই দিব আপনাদের। ক্লায়েন্ট, আমি ক্লায়েন্ট, আমি আপনাদের কন্ট্যাক্ট করতেছি, কন্ট্যাক্ট করলাম এখান থেকে। কেমনে করবো কন্ট্যাক্ট? আমার তো অ্যাকাউন্ট খুলি নাই, আমি ক্লায়েন্ট না, অ্যাকাউন্ট খুলি না, ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকে। সো ফ্রিল্যান্সারদের অ্যাকাউন্ট থাকবে। এটা হচ্ছে একটা ওয়েবসাইট ফাইবার। এই ওয়েবসাইটের সুবিধা কি, যে আপনি একটা সার্ভিস বানিয়ে রাখলেন, ক্লায়েন্ট আপনার খুঁজে নেবে, আর আপওয়ার্কে আপনার অ্যাপ্লাই করা লাগবে। খুঁজে না পায়, খুঁজে পাবেই, খুঁজে পাওয়ার বুদ্ধি তো আমি দিব ভাই। তাহলে খুঁজে পাবে। না কিভাবে খুঁজে পাবে এটা তো আমি দেখাবো। পরবর্তী পদক্ষেপ। এটা তো লাস্টের দিকে, মোটামুটি লাস্ট না, কদিন পরে দেখাবো আপনাদেরকে ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে সার্ভিস বানাবেন, কত $, সেট করবেন, কি করবেন, এটা দেখাবো। এসইও সিস্টেম আছে। এসইও ভাই অন্য একটা প্ল্যাটফর্মে। তো এখানে ফাইবারে যে কেউ এসইও সার্চ দেয়, যারা এসইও ফ্রিল্যান্সার, যারা এসইও কাজ জানেন আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ওটা কাজ আলাদা। সেদিকে একটা নতুন মার্কেট প্লেস দেখলাম, আইওয়ার্ক কোরিয়ান একটা মার্কেট। মার্কেট প্লেস বর্তমানে নামে দামি 100-এর উপরে আছে। নতুন মনে করছে ওরা ফেসবুকে স্পন্সর। জাস্ট সহজ গুলা দেখাইতেছি, সহজ হচ্ছে আপওয়ার্ক আর হচ্ছে ফাইবার। আমাদের যারা বিগিনার্স ওদের জন্য খুবই সহজ, আপওয়ার্ক আর হচ্ছে ফাইবার। আইওয়ার্কে তো আরেকটা আছে, আরেকটা দেখছি freelancer.com, freelancer.com। ফাইবারের সমস্যা হচ্ছে কি জানেন, ফাইবারের সমস্যা হচ্ছে বাজেট কম, মোটামুটি কম বাজেটের, বেশি বাজেটের কাজ হয় ফাইবারে, তো মোটামুটি কম বাজেটের। আপওয়ার্কে হচ্ছে ফাইবার থেকে বেশি আরো। এটা হচ্ছে freelancer.com, এটাতে আরো বেশি। একটা কাজ যদি আপনি ফাইবারে করেন $20 দিয়া, সেটা আপওয়ার্কে হবে $100, আর ফ্রিল্যান্সার হবে $300, $500। কিন্তু এখানে কাজ পাওয়াটা একটু টাফ আর কি। যেমন ফাইবারে সহজ, তারপর হচ্ছে আপওয়ার্কে আরেকটু কঠিন, ফ্রিল্যান্সার আরেকটু কঠিন এখানে দাম বেশি, এখানে কঠিন। থাকবে, এটা স্বাভাবিক। আপনি যদি আপনার বিজনেস ভালো করতে চান, পরিশ্রম করা লাগবে না আপনার, অবশ্যই। তো মোটামুটি আজকে এই পর্যন্ত থাকুক।